পরপর গুলির শব্দে থমকে দাঁড়িয়ে যায় সাবিহা, মেহরিমা আর তাসফিয়া। তিনজন তিনজনের মুখ পাড়ে চেয়ে সামনের দিকে দৃষ্টি স্থির করে। তাদের থেকে কিছুটা দূরে তিন চারটা কালো রঙের গাড়ি থামানো এবং কালো পোশাক পরিধান করা কয়েকজন লোক হাতে গান নিয়ে দাঁড়িয়ে আছে। আর তাদের সামনে মুখে কালো মাস্ক পরা তিনজন গান তাক করে নিচের দিকে ধরে রেখেছে। দেখেই বোঝা যাচ্ছে ওরা তিনজনেই শুট করেছে। দুজন লোক মাটিতে পড়ে আছে রক্তাক্তভাবে। ওরা তিনজনেই ভয় পেয়ে যায়, যে কারোরই ভয় পাওয়ারই কথা। সাবিহা কাঁপা কাঁপা গলায় মিহরিমা তাসফিয়াকে উদ্দেশ্য করে বলল, পালা সবাই, এরা হয়তো কোনো মাফিয়া। আমাদের দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ওই দুজনের মতো আমাদেরকেও গুলি করে মেরে মাটি চাপা দিয়ে দেবে। সাবিহা বলতে দেরি ওদের দৌড় দিতে দেরি হয় না। দৌড় দিতে গিয়ে ঘটে আরেক বিপদ। সাবিহা তাসফিয়া দৌড়ে কিছু দূর যেতেই কানে ভেসে আসলো মিহরিমার আর্তনাদ। থমকে দাঁড়িয়ে যায় দুজনে। দুজনে একে অপরের মুখ পানে চেয়ে পিছনের দিকে তাকিয়ে দেখতে পায় মিহরিমা রাস্তার উপরেই পড়ে আছে। তখন ওরা একসাথে দৌড়ে পালাতে গিয়ে রাস্তার উপরে পড়ে থাকা ইটের সাথে হুচট খেয়ে মিহরিমা রাস্তার উপরে পড়ে যায়। পায়ে ভীষণ ব্যথা পেয়েছে সে। কারো আর্তনাদের আওয়াজ কানে আসতেই সামনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আয়ান, আরাফ আর আহির। এবার পরিচয় দেওয়া যাক। আমি মিহিরিমা সুলতানা, আমার বেস্ট ফ্রেন্ড সাবিহা তাবাসুম আর তাসফিয়া নূর। আমরা তিনজনে একই রেস্টুরেন্টে জব করি। সেখানে কাজ শেষে বাড়ি আসতে প্রায় দিনই রাত হয়ে যায়। আজও তাই হলো। তিনজনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে দ্রুত বাড়ি আসার জন্য একটা নির্জন শর্টকাট রাস্তা বেছে নিয়ে বাড়ি ফিরছিলাম। তখনই ঘটে এই ঘটনা। লোক তিনজনের মধ্যে একজন জোরে বলে উঠল, কে ওখানে? বলে তারা পিস্তল হাতে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। ছেলে তিনজনকে পিস্তল হাতে এগিয়ে আসতে দেখে তাসফিয়া কাঁপা কাঁপা গলায় বলল, আজ আমাদের মৃত্যু নিশ্চিত। শেষবারের মতো সবাই সবাইকে দেখে নেন। তাসফিয়ার কথা শুনে সাবিহা আরো ভয় পেয়ে যায়। আল্লাহ, আমাদের বাঁচাও। তাসফিয়া ও সাবিহা দুজন দুজনের হাত শক্ত করে ধরে একে অপরের সাথে মিশে আছে। মিহরিমা করুণ চোখে ওদের দুজনের কাণ্ড দেখছে। মিহরিমা তো যাই যাই অবস্থা, হোঁচট খেয়ে রাস্তার উপর বসে আছে আর যত দোয়া দুরুদ আছে সবকিছু পাঠ করছে। তাসফিয়া ও সাবিহা দুজন দুজনের হাত শক্ত করে একে অপরের সাথে মিশে আছে। মিহরিমা করুণ চোখে ওদের দুজনের কাণ্ড দেখছে। মিহরিমা তো যাই যাই অবস্থা, হোঁচট খেয়ে রাস্তার উপরে বসে আছে আর যত দোয়া দরুদ আছে সবকিছু পাঠ করছে। তিনজন ওদের কাছাকাছি এসে দেখে একটা মেয়ে রাস্তার উপর পড়ে আছে আর তার থেকে কিছুটা দূরে দুটো মেয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তাদের দিকে তাকিয়ে দেখেই বোঝা যাচ্ছে মেয়েগুলো খুব ভয় পেয়ে আছে। কে তোমরা? এখানে কি করছো? আরাফের কথায় কেউ কোনো জবাব দিল না। এবার আরাফ কিছুটা চিল্লিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো? কথা বলছো না কেন? আরাফের চিল্লিয়ে বলায় মেয়েগুলো ভয়ে কিছুটা কেঁপে উঠল। আরাফ আবারও চিল্লিয়ে কিছু বলতে যাবে, তখনই আরাফের কাঁধে আহির হাত রাখে। আরাফ আর চোখে আহিরের দিকে তাকায়। আহির চোখের ইশারায় তাকে শান্ত হতে বলে। হাতের গান পকেটে ঢুকিয়ে আহির শান্ত কণ্ঠে প্রশ্ন করে, নাম কি তোমাদের? মিহরিমা ভয় ভয় চোখে আহিরের দিকে তাকায়। আহির কিছু একটা আন্দাজ করতে পেরে মিহরিমার সামনে হাঁটু গেড়ে বসে। ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। মিহরিমা বুঝতে পারলো এরা সত্যি বলছে, তাই মনে কিছু সাহস পেল। আয়ান ও আহিরের পাশে গিয়ে বসে পড়ল। ভয় যদি কমে গিয়ে থাকে তাহলে আবার আমাদের প্রশ্নের আনসারটা দাও প্লিজ। মিহরিমা এবার জবাব দিয়ে বলল, আমি মিহিরিমা। ওরা দুজন আমার বেস্ট ফ্রেন্ড সাবিহা আর ও হলো তাসফিয়া। কথাটা বলে মিহরিমা আরাফের দিকে তাকালো। আরাফ এতক্ষণ মিহরিমার দিকে তাকিয়েছিল। মিহরিমাকে নিজের দিকে তাকাতে দেখে দৃষ্টি সরিয়ে ফেলল। আরাফ আবারও ওদের উদ্দেশ্য করে বলল, এদিকে কি জন্য এসেছো? বাজে কয়টা এখন? আরাফের কথায় মিহরিমা আবারও কিছুটা ভয় পেল। এই লোকটা অনেক বেশি রাগী। মুখে মনে হয় কখনো কেউ মধুই দেয়নি। তেতো করলা কোথাকার। মিহরিমাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল আরাফ, কি হলো? কথা কানে যাচ্ছে না?
মিহরিমা কিছুটা সাহস নিয়ে মিহি কণ্ঠে জবাব দিল। আসলে আমরা একটা রেস্টুরেন্টে জব করি, তার জন্য রাত হয়ে যায় বাসায় ফিরতে। বাড়িতে কেউ নেই তোমাদের? প্রশ্নটায় মিহরিমাদের মন খারাপ হয়ে যায়। তিনজনেই একসাথে বলে উঠল। না। আরাব দীর্ঘ একটা শ্বাস ছাড়ে। আয়ান ওদের তিনজনকে উদ্দেশ্য করে বলল। ওকে চলো, তাহলে আমাদের গার্ডরা তোমাদের বাড়িতে পৌঁছে দিবে। মিহরিমা, সাবিহা ও তাসফিয়ার দিকে করুণ চোখে তাকালো। ওদের কি অবস্থা? তিনজনে করুণ চোখে একে অপরের দিকে তাকিয়ে আছে। ওদেরকে এমন চুপচাপ দেখে আরাফ আবারও ঝরে পড়ে উঠল। মিহরিমা নিচের দিকে তাকিয়ে আছে। আরাফ খেয়াল করলো মেয়েটার পা থেকে রক্ত বের হচ্ছে। আরাফ দ্রুত হেঁটে মিহরিমার কাছে চলে আসলো। আরাফকে নিজের কাছে আসতে দেখে মিহরিমা ভয়ে চোখ মুখ খিসে বন্ধ করে ফেললো। সাবিহা, তাসফিয়াও প্রচুর ভয় পেয়ে গেছে। ওরা ভেবেছে এই বুঝি মিহরিমাকে গুলি করে মেরে ফেললো। আর আয়ান আহির ভেবে নিয়েছে এই বুঝি মেয়েটা আরাফের হাতে চড় খেলো। ওদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে আরাফ মিহরিমাকে পাজা কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। যে ছেলে মেয়েদের থেকে দূরে থাকে সে আজকে অচেনা একটা মেয়েকে কোলে উঠিয়ে নিল। আয়ান আহির অবাক হয়ে চেয়ে আসে আরাফের দিকে। তারপর ঘুরে সাবিহা ও তাসফিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল। তোমরা দুজন ভালোই ভালো যাবে নাকি তোমাদেরও কুলো করে নিতে হবে? আমার কিন্তু সমস্যা নেই কোলে নিতে, বলেই দুজনে এক পায়ে এগিয়ে গেল। না না, আমরা হেঁটে যেতে পারবো, কোলে নিতে হবে না। বলেই তাসফিয়ার হাত ধরে দুজনে আয়ান আহিরের পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটা ধরলো। তাসফিয়া মনে মনে বলল। তোদের কোলে উঠবো কি মোটেই, একবার জান নিয়ে বাড়ি ফিরতে পারলেই শান্তি। মিহরিমা আরাফের দিকে চেয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কালো মাস্ক পরে থাকা চোখ আর কপাল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তবে যেটুকু দেখা যাচ্ছে তাতেই মন বলছে মারাত্মক সুন্দর এই পুরুষ। পুরুগুলো পাতলা, বেশ ঘটনা, তবে অসম্ভব সুন্দর। আর চোখগুলো আরো আকর্ষণীয়। ঘন পাপড়ি, সিল্কি চুল, কালো কিন্তু কিছুটা ব্রাউন ভাবও আছে। কপাল জুড়ে ছড়িয়ে আছে বাদামি রঙের চুল। মিহরিমা এক ধ্যানে চেয়ে আছে আরাফের দিকে। আরাফ হঠাৎ আর চোখে মিহরিমাকে দেখতে পেল মেয়েটা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরাফ দৃষ্টি সরিয়ে সামনের দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীরভাবে জিজ্ঞাসা করলো। কি দেখছো? মিহরিমা আনমনে জবাব দিল। আপনাকে। হোয়াইট? কি বললে তুমি? মিহরিমার এবার হুঁশ আসলো। তাড়াতাড়ি উত্তর দিল। বলেছি আমাকে নামিয়ে দিন। আরাফ চুপচাপ আর কথা না বাড়িয়ে মেহরিমাকে গাড়ির সামনে এনে নামিয়ে দিল। ততক্ষণে সাবিহা, তাসফিয়া, আয়ান, আহিরও ওদের কাছে চলে আসলো। আয়ান গার্ডদের উদ্দেশ্য করে বলল। এদের তিনজনকে তাদের বাড়িতে পৌঁছে দাও। গাড়িতে ওঠো তোমরা, গার্ডরা তোমাদের পৌঁছে দেবে। আহির বলতে দেরি ওদের উঠতে দেরি হলো না। তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে দুজন গার্ড ওদের নিয়ে বেরিয়ে যায়। ওরা চলে যেতে আরাফ, আয়ান, আহিরের চেহারায় রাগী ভাব ফুটে ওঠে। একজন গার্ড আরাফদের উদ্দেশ্য করে বলল। স্যার, লাশ দুটোকে এখন কি করব? লাশ দুটোকে পার্সেল করে জুবাইরের বাড়িতে পাঠিয়ে দাও। বলেই তিনজনে চলে যায়। এদিকে খান মেনশন জুবাইর তার বেডরুমে দুজন মেয়ে নিয়ে অশ্লীল কিছু কাজবাজ করায় ব্যস্ত। রফিক হাঁপাতে হাঁপাতে বাড়ির ভিতরে প্রবেশ করে রুমে দরজা করা আঘাত করলো। জুবাইর বিরক্ত ভঙ্গিতে মেয়ে দুটোকে সরিয়ে বেড থেকে উঠে দরজা খুলে দিল। জুবাই তার বেডরুমে দুজন মেয়ে নিয়ে অশ্লীল কিছু কাজবাজ করছিল। রফিক হাঁপাতে হাঁপাতে বাড়ির ভিতরে প্রবেশ করলো। জুবাইরের রুমে দরজা করা আঘাত করলো। জুবাইর বীরত্ব ভঙ্গিতে মেয়ে দুটাকে সরিয়ে বেড থেকে উঠে দরজা খুলে দিল। জুবাইর দরজা খুলে বিরক্ত ভঙ্গিতে রফিকের দিকে তাকালো। রফিক দ্রুত বলতে শুরু করলো। বস, ওরা আমাদের পাঠানো লোকদের মেরে ফেলেছে। কথা শুনে জুবাইরের রাগ উঠে গেল। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে ভাঙচুর করা শুরু করলো। রফিক ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। জুবাইর রাগে গড়গড় করে হেঁটে নিজের রুমে ঢুকে গান হাতে নিয়ে টেবিলের উপর রাখা কাঁচের ফুলদানিতে শুট করলো। আমি তোদের তিনজনকে ছাড়বো না। করে চিৎকার করে বলল। মেয়ে দুটো ভয়ে দৌড়ে পালালো। উফ বাবা, এতক্ষণে দেহ যেন প্রাণ ফিরে পেলাম। আমারও একই অবস্থা। আমি তো ভেবেই নিয়েছিলাম আর হয়তো বাড়িতে ফিরতেই পারবো না। আমিও। সাবিহা, তাসফিয়া একসাথে ওর দিকে তাকালো। চুপ কর শালি, তোর সাহসটা কি? তুই ওই মাফিয়ার কোলে লাফ দিয়ে উঠে পড়লি? মিহরিমা হতভম্ব হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। এইভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি খুব রূপ বেড়েছে? না, তবে আমি লাফ দিয়ে কখন কোলে উঠলাম সেটাই ভাবছি। হয়েছে,
আর কিছু ভাবতে হবে না। এখন এটাই ভাব, আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে, আর বেঁচে থাকতে এই রাস্তায় আমি পা রাখবো না। এমন করে বলছিস যেন তুই একাই ওই রাস্তা দিয়ে গিয়েছিলি। যত সব। সাবিয়া কিছু বলবে তার আগে তাসফিয়া বলে উঠল, এখন ঘুমিয়ে পড়, মহারানী রাগ করেছে। কালকে আবার সকাল সকাল বের হতে হবে। গোসল শেষ করে আয়ান সামনে দাঁড়িয়ে আছে, দৃষ্টি কাঁধের উপর স্থির। তখন মিহরিমাকে কোলে উঠালে মিহরিমা ভয়ে আরাফের কাঁধে খামচে ধরে, যার ফলস্বরূপ নখে দাগ বসে গেছে। আরাফ দৃষ্টি সরিয়ে ফেল, রাগ হচ্ছে খুব মেয়েটার উপরে। এর ভিতর আরাফের রুমে আয়ান আহির প্রবেশ করলো। আরাফ ঘুরে ওদের দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আজকাল তুই একটু বেশিই রোমান্টিক হয়ে যাচ্ছিস বলে মনে হচ্ছে না? কথাটাই শুনে আরাফের ভুরু কুঁচকে এলো। আরাফ রাগী কণ্ঠে বলল, মানে কি বলতে চাচ্ছিস তুই? না মানে তুই অচেনা একটা মেয়েকে কোলে উঠিয়ে নিলি, এটা কি আবার ভাববার বিষয় নয়? মেয়েটার পা কেটে গেছিল, জাস্ট তাকে হেল্প করেছি। এটা নিয়ে এত ভাববার কি আছে? ওকে, বুঝলাম, তুই শুধু হেল্প করেছিস। আরাব বুঝতে পেরেছে ওরা দুজন ওকে নিয়ে মজা করছে। আরাব দু হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলতে লাগলো, আমি না হয় একটা অচেনা মেয়েকে কোলে নিয়েছি, আর তোরা দুজন তো অচেনা দুটো মেয়েকে তোদের কোলে ওঠার অফার করছিলি। আরাব ও আহির থ মেরে দাঁড়িয়ে গেল। আয়ান আরাফের দিকে তাকালো। আয়ানকে নিজের দিকে তাকাতে দেখে আরাব এক ভুরু উঁচু করে বাঁকা হাসি দিয়ে বলল, চল, ডিনার করতে হবে, সকালে একটা মিটিং আছে। আরাফ, দ্রুত রেডি হয়ে নিয়েছে, আয়। বলে আহির আয়ান আরাফের রুম থেকে বেরিয়ে গেল। বাইরে বের হয়ে আহির কটমট দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে বলতে লাগলো, আরাবকে পচাতে এসে নিজেরাই পৌঁছে গেলাম। সব কিছু হয়েছে তোর জন্য। যা বাবা, আমি আবার কি করলাম? আহির কিছু না বলে নিজের রুমে চলে গেল। সকালে সূর্যের আলো জানলার পর্দা ভেদ করে চোখে মুখে পড়ায় ঘুম ভেঙে যায় তাসফিয়ার। উঠে বসে আড়মোড়া ভেঙে পাশে তাকালো। সাবিহার এক পা কোলবালিশের উপর আর এক পা বিছানার বাইরে, নাক ডেকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাসফিয়া সাবিহাকে একবার দেখে ঘড়ির দিকে তাকালো। এত বেজে গেছে, আর এই সাবিহা এখনো নাক ডাকছে। দাঁড়া, আজকে তোকে বোঝাচ্ছি। বলে সাবিহার মাজা বরাবর একটা লাথি মারলো। লাথি মারার ফলে সাবিহা ফ্লোরে পড়ে গেল। সাবিহা এক হাত মাঝায় রেখে তার এক হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে উঠে বসলো। আমি নিচে এলাম কি করে? আমি তোকে লাথি মেরে ফেলেছি। সাবিহার ঘুম কেটে গেল। ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে তাসবিহার চুল টেনে ধরলো। তাসবিহা কম কিসে, সেও সাবিহার চুল টেনে ধরলো। এই শয়তান ছেলে, তুই আমাকে লাথি মেরেছিস? আমাকে ঘুমাতে দেখলে তোর হিংসে হয়, তাই না? শয়তান ছিমড়ি, এতই যখন ঘুম তোর, নাকটা বন্ধ করে ঘুমা। তোর নাকের মিউজিকে আমি ঘুমাতে পারি না। বলে আরো জোরে জোরে সাবিহার চুল টেনে ধরলো। থাম তোরা। কারো জোরে চিৎকারে দুজনের দরজার দিকে তাকালো। মিহরিমা অগ্নিদৃষ্টিতে খন্তি হাতে দরজার কাছে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো পুরো রুম জুড়ে। নীরবতা কাটিয়ে মিহরিমা ঝাঁঝালো কণ্ঠেই বলে উঠল, সকাল সকাল চুল ছেঁড়াছিঁড়ি শুরু করে দিয়েছিস তোরা? তোরা কি ছোট বাচ্চা? হুম, ছোট বাচ্চারা তো তোদের মতো এমন করে না। চুল ছাড় দুজনেই। তাসফিয়া সাবিহা একে অপরের চুল ছেড়ে দিল। মেহেরিমা, আমি কিছু করিনি। এই তাসফিয়ার বাচ্চা আমাকে লাথি মেরেছে, তাই তো আমি। বাকি কথা বলার আগে মিহরিমা ওকে থামিয়ে দিল। শুধু একটা লাথি মেরেছে, মরে তো যাসনি। তাসফিয়া খুশিতে গদগদ হয়ে বিছনা থেকে নেমে মিহরিমার দিকে এগিয়ে গেল। এই তো জানু, তুই আমাকে বুঝতে পেরেছিস। বলে মিহরিমাকে জড়িয়ে ধরতে চাপে, তার আগে তাসফিয়ার পিছনে খুন্তির একটা বাড়ি পড়ল। তাসফিয়া আঘাত পাওয়ার জায়গায় হাত দিয়ে ডলতে ডলতে মিহরিমার দিকে করুণ চোখে তাকালো। তুইও কম কিসের বল, আর জানো তোর বরকে বলিস। খচ্চর ছিমড়ি, আমাকে মারলি, অভিশাপ দিলাম। এমন ছেলে তোর বর হবে, তোকে উঠতে বসতে চট থাপ্পড় মারবে। মিহরিমা ঘুরে তাসফিয়ার দিকে তাকিয়ে হাতে রাখা খুন্তি উঁচু করে ধরলো। তাসফিয়া তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে দরজা আটকালো। ডাইনিং টেবিলে বসে তিনজন গম্ভীরভাবে নিজেদের মতো ব্রেকফাস্ট করেই যাচ্ছে। কেউ কারোর সাথে কোনো কথাই বলছে না। নাদিম এসে মাথা হালকা নিচু করে স্যার, এখানে আজকে আপনাদের মিটিং আছে। আহির খাবার মুখে নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো। কয়টায়? নাদিম মাথা নিচু করে জবাব দিল, 11টায়। জুবায়ের, এর কি খবর? নাদিম কিছুটা ভয়ে জবাব দিল, এখনো কিছু জানতে পারিনি।
আমাদের লোকেরা ওর উপর নজর রাখছে। কিছু জানতে পারলে আমাকে জানাবে। ওকে, যেতে পারিস। নাদিম চলে গেল। আরাফরা ব্রেকফাস্ট শেষ করে মিটিংয়ের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। অনেকক্ষণ হলো মিহরিমা রেস্টুরেন্টে এসে কাজে লেগে গেছে। কাজের ফাঁকে ফাঁকে তাসফিয়া সাবিহা অনেকবার চেষ্টা করেছে মহারানীর রাগ ভাঙানোর, কিন্তু তারা ব্যর্থ। তাই সিদ্ধান্ত নিল আজকে ছুটি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে কোথাও ঘুরতে যাবে। এতে করে মহারানীর রাগও ভেঙে যাবে, যে কথায় সেই কাজ। কি সমস্যা তোদের? রাগ করিস না প্লিজ, জানিসই তো তুই রেগে থাকলে আমাদের ভালোই লাগে না। মেহরিমা তাসফিয়ার সেই ফেস দেখে প্রচন্ড হাসি পাচ্ছে। হাসি কন্ট্রোল করে বলল, আচ্ছা রাগ করিনি, এখন বল তো এভাবে ছুটি কেন নিয়েছিস? চল না, ঘুরতে যাই কোথাও। অনেক দিন তো হলো কোথাও যাই না। এখন হ্যাঁ তো কি হয়েছে, চল। বলে মেহরিমা হাত ধরে হাঁটা শুরু করলো। তিনজনে হেঁটে হেঁটে একটা পার্কে এসে বসলো। পার্কটা নিরিবিলি, পার্কের পাশে একটা নদী। দুপুরবেলা মানুষজন নেই বললেই চলে। মাত্র মিটিং শেষ করে এসে গাড়িতে উঠে বসলো আরাফরা। গাড়ি চলতে শুরু করলো। কিছু দূর যেতেই গাড়ি থেমে গেল। কি সমস্যা? স্যার, সামনে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি আর যেতে পারবে না। এটা শুনে তিনজনেরই মুখ বিরক্তিকর ভাব ফুটে উঠল। এখন কি এভাবে বসে থাকতে হবে? বসে থাকতে না চাইলে চল বাইরে বের হয়ে কিছুক্ষণ ঘুরে আসি। আহির রাজি হয়ে গেল। দুজনে বের হয়ে আরাফকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো। তুইও চল। আরাফ ওদের দিকে তাকিয়ে সেও বের হয়ে আসলো। তিনজনে হেঁটে হেঁটে সেই পার্কের ভিতরে প্রবেশ করলো। কতদিন পর আমরা এমন জায়গায় এসেছি। হঠাৎ কারো অট্টহাসির শব্দ শুনে তিনজনে একে অপরের দিকে তাকিয়ে সামনের দিকে হেঁটে গেল। কি সমস্যা কি আপনাদের? পথ আটকে রেখেছেন কেন? যেতে দিন আমাদের। যেতে দেওয়ার জন্য তো আটকে রাখিনি পাখিরা। তাসবিয়া কাপা কাপা গলায় জিজ্ঞাসা করলো। মানে? ছেলে চারজন অট্টহাসিতে মেতে উঠলো। হাসি থামিয়ে একজন বলল, মানে হলো আজকে আমরা তোমাদের নিয়ে বাসর করব। বলে আবারও হাসিতে মেতে উঠলো। কি হচ্ছে এখানে? কারো কণ্ঠস্বর কানে আসতেই ছেলেগুলো হাসি থামিয়ে পিছনে ফিরে তাকালো। তিনটা ছেলে কালো শার্ট, মুখে কালো মাস্ক পরে দাঁড়িয়ে আছে। একটা ছেলে বলে উঠলো, এখনো কিছু হয়নি, তবে এখন অনেক কিছু হবে। বলে মিহরিমার ওড়না ধরার জন্য হাত বাড়ালো। মিহরিমা ভয় পেয়ে চোখ মুখ খিসে বন্ধ করে ফেললো। কিছুক্ষণ আগে পার্কে এসে দেখে কোনো মানুষজন নেই বললেই চলে। মিহরিমা একটা ফাঁকা বেঞ্চে এসে বসলো। আমাদের এখানে আসা কি ঠিক হলো? কেন? ঠিক না হওয়ার কি হলো? দেখছিস তো মানুষজন নেই। যদি কোনো বিপদ হয় আমার কিন্তু খুব ভয় লাগছে। হ্যাঁ, আমারও ভয় লাগছে। আগের দিন রাতের কথা মনে নেই, একটুর জন্য বেঁচে গিয়েছিলাম। সাবিহা, চুপ কর তো, কিচ্ছু হবে না। চুপচাপ বসে থাক হাজার পানি আর এত সুন্দর Sorry. পরিবেশটাকে উপভোগ কর। সাবিহা হাজার মিহরিমা পানি আর মারো, কথা বাড়ালো আমি না, আজ কারণ আর ওরা উঠছি জানে না। বলে মাফিয়া কোনো লাভ খপ্পিস হবে না। গুলো, তাই অন্য একবার কোনো এখান থেকে বিষয়ে বাড়ি গল্প যাই, করতে লাগলো। তারপর তিনজনে উঠবো। গল্প করছিল। ততক্ষণে চারটা বকাটে ছেলে এসে কেন যে ওদের এমন বিরক্ত নাটক করা শুরু করতে করে। গেলাম? অনেকক্ষণ আল্লাহ, হলো কিছু টের খপ্পিসটা না আমার পেয়ে গায়ে চোখ মেলে এত তাকিয়ে ঠান্ডা দেখতে পানি পায় ঢেলে দিল, ছেলেটা ওড়না ছাড়বো ধরার না জন্য আমি তোকে। হাত বাড়িয়েছিল। খপ্পিস তার মাফিয়া কোথাকার। হাত মুছে ধরে আছে আরাফ। কই আরাফের চোখ কিছু থেকে না যেন তো? আগুন আমার ঝরছে। মেহরিমা সরে দাঁড়াতেই ভয়ে ওর অবস্থা খারাপ। তাসফিয়া সাবিহার একই অবস্থা। আরাফ ছেলেটার হাত জোরে মুচড়ে ধরে ছেড়ে দেয়। ছেলেটা হাত ছাড়া পেয়ে রেগে আরাফকে মারার জন্য তেড়ে যেতেই আরাফ প্যান্টের পকেট থেকে গান বের করে ছেলেটার মাথা বরাবর শুট করে দেয়। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সাবিহা জ্ঞান হারায় আর মিহরিমা থ মেরে দাঁড়িয়ে আছে। আরাফ ছেলেটা শুট করে বাকি তিনজনের দিকে তাকাতেই তারা ভয়ে পালায় সেখান থেকে। আরাফ, আয়ান, আহির এবার মিহরিমার দিকে তাকালো। ভয়ঙ্কর ভাবে রেগে আছে তারা। তাসফিয়া সাবিহাকে ঝাঁকাতে ঝাঁকাতে, কিন্তু সাবিহার কোনো হুঁশ জ্ঞান নাই। আয়ান দ্রুত সাবিহার কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। আয়ান আলতো হাতে সাবিহার গালে হাত রাখে। এই মেয়েটা তো সেন্সলেস হয়ে গেছে, হাসপাতালে নিতে হবে। বলে সাবিহাকে পাজা কোলে তুলে নিল। আরাপ অনেকক্ষণ ধরে মিহরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তাকে দেখছিল। হলুদ ফর্সে গায়ের রং, লম্বা কালো চুল, ঠোঁটের নিচে তিল, নীল রঙের সেলোয়ার কামিজ পরায় আরো অনেক সুন্দর লাগছে। এসব কি ভাবছিস আরাফ? এত এত সুন্দরী মেয়েরা তোর পেছনে ঘোরে, তাদের দিকে কখনোই তাকিয়ে দেখলি না। আর আজকে এই সামান্য একটা মেয়েকে
এইভাবে দেখছিস? আরাপ মিহরিমার সামনে এসে রাগী গলায় বলতে লাগলো। এখানে কেন এসেছো? অ্যানসার দাও। মিহরিমার কোনো ভাবভবন্ত হলো না, এখনো মেরেই দাঁড়িয়ে আছে। এতে যেন আরাফের রাগ আরো বেড়ে গেল। মিহরিমা কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে বলল। এই দুপুরবেলা নির্জন পার্কে কেন এসেছো? মিহরিমা হঠাৎ ধরে বলল আরাফের বুকে। আরাফ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। অনেক ভয় পেয়েছে মনে হয়। আরাফ দ্রুত মেহরিমাকে কোলে তুলে নিয়ে সামনের দিকে হাঁটা ধরলো। তাসফিয়া ঠায় দাঁড়িয়ে রইল। আহির কোনো কথা না বলে সজোরে তাসফিয়ার গালে একটা চড় বসিয়ে দিল। গাল সামলাতে না পেরে তাসফিয়া কিছুটা সরে গেল। কোন সাহসে তুমি এখানে এসেছো? জানো তো আজকে যদি আমরা না আসতাম কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো তোমাদের। তাসফিয়া গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ বেয়ে পানি পড়ছে। তাসফিয়াকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আহির রেগে তাসফিয়াকে কিছু বলতে গিয়েও থেমে যায়। আহির খেয়াল করে দেখলো তাসফিয়া কাঁদছে। আহিরের এখন মায়া লাগলো, নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে তার। ওহ শিট, এটা কি করলাম? এভাবে থাপ্পড় মারা উচিত হয়নি আমার। আহির তাসফিয়ার সামনে এসে আলতোভাবে তাসফিয়ার দুগালে হাত রাখে। আহিরের এমন আচরণে তাসফিয়ার অবাক হয়ে মাথা তুলে আহিরের দিকে তাকায়। আহির দেখতে পেল তাসফিয়ার চোখ থেকে গাল বেয়ে জল পড়ছে। আহির হাত দিয়ে তাসফিয়ার চোখের জল মুছে দিল। সরি, আমি থাপ্পড় মারতে চাইনি, কিন্তু আমার খুব রাগ হচ্ছিল। আপনার রাগ হওয়ার কি আছে এখানে? তোমার যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে? বলে তাসফিয়ার গাল থেকে হাত সরিয়ে ফেললো। তাসফিয়া আবারও প্রশ্ন করলো। আমার ক্ষতি হলে আপনার কি? আহির রাগী চোখে তাসফিয়ার দিকে তাকালো। এতে তাসফিয়া কিছুটা ভয় পেল। আহির ঝাঁঝালো কণ্ঠেই বলতে লাগলো। নিজেকে বেশি গুরুত্বপূর্ণ ভেবো না। তোমার একাকে উদ্দেশ্য করে কিছুই বলিনি। তোমাকে বলেছি বলে এটা ভেবো না তোমার গুরুত্ব এই আহির চৌধুরীর কাছে অনেক বেশি। এটা যদি ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। আজ তোমাদের জায়গায় অন্য কোনো মেয়ে থাকতে পারতো। আর আমরা চাই না এই সমাজে কোনো নারীর অসম্মান হোক, বিকজ মেয়েরা মায়ের জাত। কথাগুলো বলেই আহির হাঁটা ধরলো। তাসফিয়া আহিরের শেষের কথাটা শুনে আকাশ থেকে পড়ার মতো অবস্থা হলো। কি? বইয়ের বয়সী মেয়ে মায়ের জাত? আহির কথাটা শুনে দাঁড়িয়ে যায়, ঘুরে তাসফিয়ার দিকে তাকায়। কি বললে তুমি? তাসফিয়া ভয়ে শুকনো একটা ঢোক গিলে। কই কি বললাম? মনে হয় শুনে ফেলেছে। আমি কি বলেছি? আর শুনবে নাই বা কেন? তাসফিয়া কি আস্তে কথা বলতে জানে নাকি? দূর, এখন কি হবে? কি বললে? কিছু বলিনি তো। ও আচ্ছা, তাহলে আমি হয়তো ভুল শুনেছি। হ্যাঁ হ্যাঁ, সেরকমই। দাঁড়িয়ে না থেকে চলো। তাসফিয়া ভয়ে কেঁপে ওঠে। নিহরিমা সাবিহা সোপার পাশাপাশি বসে আছে। আর ওদের ঠিক সামনে সোপায় আরাফ ও আয়ান গম্ভীরভাবে বসে আছে। ড্রয়িং রুমে জুড়ে নীরবতা বিরাজ করছে। ওদের নীরবতার ভিতরেই আহির তাসফিয়াকে নিয়ে প্রবেশ করলো ড্রয়িং রুমে। আরাফ ও আয়ানের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? হসপিটালে না গিয়ে বাড়িতে আসতে বললি কেন? তাসফিয়া আর মিহরিমা সাবিহাকে দেখে ওদের কাছে গিয়ে বসে পড়ে। কেমন আছিস তোরা? আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। মিহরিমা কিছু বলবে তার আগে আরাপ উত্তর দিল। ও ভালো আছে। ও ভালো আছে। তো মেহেরিমা, সুলতানা চ্যান্সেলর হওয়ার ড্রামা কেন করলেন? আরাফের কথা শুনে তাসফিয়া আহির মিহরিমার দিকে তাকালো। কি হলো? অ্যান্সার মি। মিহরিমা মাথা নিচু করে বসেছিল। আরাফের কথায় ভয়ে ভয়ে আরাফের দিকে তাকালো। আরাফ ওর দিকে তাকাতেই গম্ভীরভাবে বসে আছে। মিহরিমা দৃষ্টি সরিয়ে তাসফিয়া ও সাবিহার দিকে করুণ চোখে তাকালো। অতীত ফ্ল্যাশব্যাক। আরাফ মিহরিমাকে কোলে করে গাড়ির কাছাকাছি এসে থেমে গেল। মিহরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। আরাফ মিহরিমাকে নিয়ে গাড়িতে উঠে বসায়। মাথা গাড়ির সিটের উপর হেলান দিয়ে আসে। আয়ান ও সাবিহাকে এনে মিহরিমার পাশে বসিয়ে দিল। আরাফরা উঠে বসে। গাড়ি ঘোরাও, হসপিটাল যাব। না, বাড়িতে চলো। আয়ান জিজ্ঞাসা দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফ বুঝতে পেরে বলল। ডক্টরকে বাড়িতে ডেকে নেব। আয়ান আর কথা বাড়ালো না। বাড়িতে পৌঁছে প্রথম আরাফ গাড়ি থেকে নেমে মিহরিমাকে কোলে উঠিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। আরাফের পেছনে আয়ানও রয়েছে। আরাফ আয়ানকে মেয়ে কোলে নিয়ে বাড়িতে ঢুকতে দেখে গাড়িটা অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। আরাফ বুঝতে পেরে গাড়িটার উদ্দেশ্য করে চলিয়ে বলল। এভাবে তাকিয়ে কি দেখছিস তোরা? যার যার কাজে মন দে। আরাফের চিৎকারে গাড়িটা মাথা নিচু করে নেয়। আরাফরা দুজন দোতলায় দুটা রুমে যেয়ে মিহরিমা সাবিহাকে পাশাপাশি শুয়ে দেয়। আমি ডক্টরকে কল করছি।
তার কোনো প্রয়োজন নেই। সার্ভেন্টকে এক গ্লাস পানি নিয়ে আসতে বল। বলে মিহরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়ান আরাফের কথায় একজন সার্ভেন্টকে পানি নিয়ে আসতে বলে। কিছু সময় পর দরজায় নক করার শব্দ শোনা গেল। কামিং। সার্ভেন্ট ভয়ে ভয়ে পানি নিয়ে রুমে প্রবেশ করলো। স্যার, এই যে পানি। টেবিলের উপর রাখো। সার্ভেন্ট পানি রেখে দিয়ে চলে গেল। পানি দিয়ে সেন্স ফেরা ওদের। আয়ান আগে সাবিহার চোখে মুখে পানি ছিটকালো। কিছুক্ষণ পরে চোখ পিট পিট করে তাকালো। সাবিহা আস্তে আস্তে চোখ খোলার পর আয়ানকে দেখে ভয় পেয়ে যায়। সাবিহা তড়িঘড়ি করে উঠে বসে ওনা ঠিক করে গায়ে জড়িয়ে নিল। এটা কোথায়? এত উত্তেজিত হয়েও না, এটা আমাদের বাড়ি। গম্ভীর গলায় কথাটা বলে মিহরিমা চোখে মুখে পানি দিতে লাগলো। সাবিহা পাশে তাকে দেখে মিহরিমা চ্যানচেলে হয়ে শুয়ে আছে। হাজার পানি মারো, আমি আজ আর উঠছি না। মাফিয়া খব্বিশগুলো, একবার এখান থেকে বাড়ি যাই, তারপর উঠবো। অনেকক্ষণ ধরে পানি ছিটিয়ে কোনো কাজ কেন হচ্ছে না যে দেখে এমন আয়ান নাটক বিরক্ত করতে হয়ে গেলাম? আরাফের দিকে তাকিয়ে বলল। দেখছিস তো সেন্স ফিরছে না, ডক্টরকে কল না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস? আরাফ এবার মিহরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে বলল। এভাবে কাজ হবে না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আয়ান আরাফের যাওয়ার পানে চেয়ে আছে। মিনিট কয়েক পর আরাফ এক বালতি পানি নিয়ে এসে রুমের ভিতরে প্রবেশ করলো। এটা দিয়ে কি করো? বাকি কথা বলার আগে মিহরিমার মুখের উপর এক বালতি পানি ঢেলে দিল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে আয়ান সাবিহা দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মিহরিমা আরাফের দিকে। এত ঠান্ডা পানি গায়ে পড়ায় হুড়মুড়িয়ে উঠে বসলো মিহরিমা। মুখের উপর থেকে ভেজা চুলগুলো সরিয়ে সামনের দিকে তাকালো। মিহরিমাকে নিজের দিকে তাকাতে দেখে আরাফ বাঁকা হাসে। মিহরিমার উদ্দেশ্য করে বলতে লাগলো। মিহরিমা, সুলতানার সেন্স ফিরেছে তাহলে? মিহরিমা ভয়ে কিছু বলতে পারছে না। মনে মনে ভীষণ রাগ হচ্ছে তার। কেন যে এমন নাটক করতে গেলাম? আল্লাহ, খব্বিশটা আমার গায়ে এত ঠান্ডা পানি ঢেলে দিল। ছাড়বো না আমি তোকে, খব্বিশ মাফিয়া কোথাকার। কি এত ভাবছো, ড্রামা কুইন? কই কিছু না তো, আমরা বাড়ি যাব, দেরি হয়ে গেছে অনেক। আরে যাবে যাবে, এত তাড়া কিসের? আগে শাস্তি তো ভোগ করো। মিহরিমা ভয়ে ভয়ে প্রশ্ন করলো। শাস্তি? কিসের শাস্তি? আরাফ সোজা সাপটা জবাব দিল। এতক্ষণ সেন্সলেস হওয়ার নাটক করার শাস্তি। আরাফের কথা শুনে মিহরিমা ভয়ে শুকনো একটা ঢোক গেলে। ওয়েট, তার মানে তুমি এতক্ষণ নাটক করছিলে? আয়ান জোরে বলে মিহরিমা সাবিহা দুজনেই ভয়ে কিছুটা কেঁপে উঠল। আরাফ মিহরিমার একদম সামনে এসে রাগী কণ্ঠে বলল। কি হলো বলো, কেন করলে নাটক? যার ফলস্বরূপ মিহরিমা ভয়ে আবারও কেঁপে উঠল। আমাকে ক্ষমা করে দিন, আমি তখন ভয় পেয়ে এমন করেছি। তোমার সাহস আছে বলতে হবে। এতটুকু একটা পিচ্ছি মেয়ে মাফিয়া কিং আরাব চৌধুরীর সাথে নাটক করেছ, এর শাস্তি তো তোমাকে ভোগ করতেই হবে। শাস্তির কথা শুনে মিহরিমা করুণ চোখে আরাফের দিকে তাকালো। ভাইয়া প্লিজ ওকে ক্ষমা করে দেন। আমরা কথা দিচ্ছি আর কখনো আপনাদের সামনে আসবই না। এবারের মতো আমাদের যেতে দিন। আহির তাসফিয়ার দিকে কিছুটা ঝুঁকে আসলো। আহিরকে নিজের দিকে ঝুঁকতে দেখে তাসফিয়া ভয়ে তাকালো। আহির তাসফিয়ার চোখে চোখ রেখেই বলল। এত তাড়া কিসের? লোভ হয়ে যে কথাটা বলে তাসফিয়ার সামনে থেকে সরে আসলো। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের বাসায় যেতে হবে। ওকে, তাহলে যাও। মিহরিমা আর কোনো কথা না বলে জলদি উঠে দাঁড়িয়ে হাঁটা ধরলো। পিছন থেকে আয়ান বলে উঠল। দাঁড়াও। মিহরিমা দাঁড়িয়ে আছে, ভয়ে ভয়ে পিছনে তাকায়। কিছু বলবেন? তোমাদের দেখছি যাওয়ার খুব তাড়া, আগে শর্তগুলো শুনে যাও। তিনজনের মুখে লেগে আছে বাঁকা হাসি। শর্তের কথা শুনে তিনজনেই ঘাবড়ে গিয়ে একে অপরের মুখ পানে চেয়ে আছে। শর্ত? কিসের শর্ত? আরাফ বসা থেকে উঠে দাঁড়িয়ে মিহরিমার একদম সামনে এসে পকেটে দু হাত গুছাই বলতে লাগলো। এখন থেকে আমাদের কথা মেনে চলতে হবে তোমাদের। আর কথা না শুনলে? বলে তাসফিয়ার সামনে গিয়ে তাসফিয়ার কোমরে হাত রেখে হ্যাঁচকা টান দিল। তাসফিয়া তাল সামলাতে না পেরে আহিরের বুকে এসে পড়ে। আহির পিস্তল বের করে তাসফিয়ার কপালে মাঝ বরাবর তাক করে। এতে মিহরিমা সাবিহার চোখ বড়সড় হয়ে যায়। আর তাসফিয়ার কথা তো বাদেই দিলাম।
গুলি করে মাটি চাপা দিয়ে দেবো, মনে থাকে যেন। পিস্তল ঠেকিয়ে রেখেই বলল। তাসফিয়াকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে গেল আহির। তাসফিয়া ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এতক্ষণ দম বন্ধ হয়ে যাচ্ছিল, ভয়ে আর একটু হলে জান পাখিটা উড়াল দিত। বুঝতে পেরেছো আমাদের কথা, নাকি বুঝাতে হবে? না, বুঝতে পারছি। আমরা আপনাদের কথা শুনেই চলবো এখন থেকে। গুড, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। একবার বাড়ি যায়, তারপর তাদের কথা কষে শুনবে। শয়তান বেটাগুলো। গার্ডস, আহিরের ডাকে দুজন গার্ড বাড়ির ভিতরে প্রবেশ করলো। বলুন বস। ম্যাডামদের বাড়িতে দিয়ে আসো। গাছ মেহরিমাদের উদ্দেশ্য করে বলল। ম্যাডাম আসুন। ওদের সাথে যাও। তাড়াতাড়ি চল সবাই। বলে আগে হাঁটা দিল। ওর পিছনে সাবিহা তাসফিয়াও আছে। এক প্রকার দৌড়ে পালিয়ে গেল ওরা। ওরা যেতেই আরাব বলতে লাগলো। পালিয়ে আর যাবে কোথায়? এই মাফিয়া কিংদের কাছেই আসতে হবে খুব তাড়াতাড়ি। শুধু সময়ের অপেক্ষা, তারপর এই মাফিয়া কিংদের খাঁচায় বন্দি হতে হবে। বলেই তিনজনে ঘর কাঁপিয়ে হাসতে থাকে। ওই খব্বিশগুলোর কথা মতো চলতে হবে আমাকে? অসম্ভব, আমি পারবো না। ওরা নিজেদের কি মনে করে? তাসফিয়া সাবিহা কিটমিট দৃষ্টিতে মেহরিমার দিকে তাকালো। প্লিজ, তুই আর কথা বলিস না বইন, সব কিছু তোর জন্য হয়েছে। ওই আহি ডেভিলটা আমার কপালে পিস্তল ঢুকিয়েছিল, আর একটু হলেই তো আমি অকালেই পটল তুলতাম। মেহরিমা ফোড়ন কেটে বলল। হয়েছে মা, আপনি পটল তুলতেন, তুলে ফেলেননি। যত সব আজাইরা পাবলিক। এই শয়তান ছেমরি, কি বললি তুই? আমি আজাইরা পাবলিক? হ্যাঁ বলেছি তো। কোনো সন্দেহ আছে? তাসফিয়া উঠে দাঁড়ালো। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। বলে মেহরিমাকে মারতে যাবে। সাবিহা চেঁচিয়ে বলে উঠল। কি সমস্যা কি তোদের? এমনি মাফিয়া খবিশগুলোর হ্যাক জ্বালায় মাথা ব্যথা করছে, তার ভিতর তোরা আরও এক কাহিনী করছিস। ওকে, আর কাহিনী করছি না। আর একবার যদি ঝগড়া করিস। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ওকে, আর কাহিনী করছি না। আর একবার যদি ঝগড়া করিস, ওই মাফিয়া খবিশগুলো আর কি করবে? আমি ওদের পিস্তল চুরি করে নিয়ে এসে তোদের দুটোর খুলি উড়িয়ে দেব, মনে থাকে যেন। বলে সাবিহা শুয়ে পড়ল। মেহরিমা তাসফিয়া একে অপরের দিকে একবার তাকিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে। ওদের তিনজনকে আমি ছাড়বো না মুশফিক, আবারও আমাদের লোকদের মেরেছে ফেলেছে। ফোনে কথাটা বলে হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। কাঁচের গ্লাসটি ভেঙে চুরমার হয়ে গেল। শান্ত হ ভাই, আমি শীঘ্রই বাংলাদেশে আসছি। হ্যাঁ তুই আয়, তারপর আমরা দুজন মিলেই আমাদের শত্রুদের বিনাশ করব। আমাদের বিনাশ করতে এসে আবার নিজেরাই না বিনাশ হয়ে যাস। জুবাইরের কথা শুনে পিছনে ঘুরে তাকায়, দেখতে পায় মাফিয়া কিং আরাব আয়ান আহির দাঁড়িয়ে আছে। পরের ওপর পাশের ব্যক্তি হ্যালো হ্যালো করে যাচ্ছে। জুবাইর কোনো সাড়া না পেয়ে জুবাইর আসতে ফোন কারে নিয়ে বলতে লাগলো। আমার সামনে ওরা তিনজন দাঁড়িয়ে আছে, পরে কথা বলছি। অপর পাশের ব্যক্তিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। তোরা আমার বাড়িতে কি করছিস? তোকে দেখতে এলাম, চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। নিচের লোকদের লাশ দেখে অনেক খারাপ লাগছে, তাই না? জুবাইরের কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো কথাটা গিয়ে গায়ে লাগলো। জুবাইর জোরে চিল্লিয়ে বলল। এক্ষুনি বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোর কি মনে হয় তোর বাড়িতে আমরা থাকতে এসেছি? আমরা থাকতে আসিনি, তোকে সাবধান করে দিতে এসেছি। তুই যত অসৎ কাজ করবি আমরা তিনজন বাধা হয়ে দাঁড়াবো। আমাদের সাথে লাগতে আসিস না, ফল ভালো হবে না কিন্তু। জুবাইর রেগে হাতের ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারে। তোদের তিনজনের অনেক পাকনা গজিয়েছে তাই না? ছাড়বো না তোদের, তোদের আমি ধ্বংস করে ছাড়বই। আমাদের ধ্বংস করার আগে তোর মতো পাপিষ্টকে আমরা ধ্বংস করব। এমনিতেই তো তোর ব্যবসাকে আমরা লাঠি উঠিয়ে দিয়েছি। বলে জোরে জোরে হাসতে লাগলো আরাব আয়ান আর আহির। মাঝরাতে সাবিহার ফোনে রিংটোনে বিরক্ত হয়ে মেহরিমা সাবিহাকে ডাকতে থাকে। সাবিহা, সাবিহা, তোর ফোন। সাবিহা তো ঘুমে কাতুর, একবার ঘুমিয়ে পড়লে টর্নেডো হয়ে গেল, ঘুম ভাঙবে না। সাবিহার কোনো সারা শব্দ না পেয়ে জোরে ডাক দিল মেহরিমা। তোর ফোন বাজছে, আননোন নাম্বার। সাবিহা বিরক্তি হয়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে ধরে বলতে লাগলো।
কে রে তুই খবিশের বাচ্চা? এই মাঝরাতে আমার ঘুমের 12টা বাজালি? তোর সাহস হয় কিভাবে মাঝরাতে ফোন দিয়ে মাফিয়া কিং আয়ান চৌধুরীর বউয়ের ঘুম ভাঙানোর? আপনার হাজব্যান্ড আয়ান চৌধুরী বলছি। মাঝরাতে ফোন দিয়েছি আপনার সাথে রোমান্স করার জন্য। অচেনা পরিচিত কণ্ঠস্বর কানে যেতেই সাবিহার ঘুর কেটে গেল। ফোন কান থেকে নামিয়ে নাম্বারটা দেখতে লাগলো। তড়িঘড়ি করে উঠে বসলো। আয়হান আবারও বলতে লাগলো, তোমার সাহস হয় কি করে এই আয়ান চৌধুরীকে তুই তুকারি করার? সাবিহার ভয়ে গলা শুকিয়ে গেছে। আয়ানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে বন্ধ করে ফেললো। সাবিহা ফোন কেটে দেওয়ায় আয়ান রেগে আবারও কল করলো, কিন্তু এবার ফোন বন্ধ। আয়ান রেগে ফোনটাকে বিছনায় ছুঁড়ে মারলো। এত বড় সাহস তোমার, ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখছো? আয়ান চৌধুরীর মুখের উপর ফোন কেটে দেওয়ার ফল তোমাকে আমি হাড়ে হাড়ে বুঝাবো সুইটহার্ট। পরের দিন সকালে, আজকে রেস্টুরেন্ট বন্ধ, তাই সবাই বাড়িতেই রয়েছে। মিহরিমা রান্না করছে, সাবিহা ওদের রুমে ঝাড়ু দিচ্ছে, আর তাসফিয়া সোফায় বসে বসে ফোনে টিকটক ভিডিও দেখছে। কলিং বেল বাজার শব্দ পেয়ে মিহরিমা রান্নাঘর থেকে তাসফিয়ার উদ্দেশ্যে জোরে বলল, তাসফি, দেখ তো কে এসেছে। তাসফিয়া হাতে ফোন উঠে দরজা খুলে হা হয়ে দাঁড়িয়ে আছে, কোনো হেলদোলে নেই। আর এদিকে ওর ফোনে টিকটক গান হচ্ছে। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি শুয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। কে এসেছে তাসফি? রান্নাঘর থেকে বলল। তাসফিয়া আর কোনো উত্তর দিল না। উপায় না পেয়ে খুন্তি হাতে নিয়ে মিহরিমার ড্রয়িং রুমে এসে সেও থ মেরে গেল। সাবিহা রুম থেকে বেরিয়ে আসতে আসতে বলতে লাগলো, কি রে ফকিনি, কোন সময় থেকে জিজ্ঞেস করা হচ্ছে কে এসেছে, কথা বলছিস না কেন? তোর জামাই এসেছে নাকি যে তাকে দেখে চুপ হয়ে আছিস? ঝাড়ু হাতে নিয়ে এসে সাবিহাও বড় সড়ো একটা শট খেলো। দরজার সামনে আরাব, আয়ান, আহির দাঁড়িয়ে আছে। আমি তো তোমাকে ছুঁয়ে দেয়নি, তাহলে কি হলো তোমার? দুষ্টু হেসে বলল তাসফিয়ার উদ্দেশ্যে। আহিরের কথায় আরাব, আয়ান বাঁকা হাসে। তাসফিয়া ভাবলিসীন ভাবেই বলল, জি। আহির কিছুটা রেগে বলল। দরজার সামনে থেকে সরো। তাসফিয়া বুঝতে পেরে তাড়াতাড়ি সরে গিয়ে ফোন বন্ধ করে মিহরিমার পাশে দাঁড়ায়। তাসফিয়ার এখন খুবই লজ্জা লাগছে। এতক্ষণ গাল চলছিল, ওইটা ওর খেয়ালে হয়নি। আরাব আর মিহরিমা বাড়ির ভিতরে প্রবেশ করে। আয়ান সানগ্লাস খুলে মিহরিমার দিকে সরু দৃষ্টিতে তাকায়। কালো রঙের থ্রি পিস পরা, চুলে বেনি করা, সামনে থেকে কিছু ছোট চুল বের করা, কবরে ওড়না বেঁধে রেখেছে। তোমাকে তো কাজের বেটির থেকে কোনো অংশে কম লাগছে না। সাবিহাকে উদ্দেশ্য করে বলেই মনে মনে শয়তানি হাসি দিল। আয়নের কথায় সাবিহা আয়নের দিকে কটমট দৃষ্টিতে তাকালো। কি বললেন আপনি? শুনতে পাওনি? তাহলে আবার বলছি, তোমাকে কাজের বেটি থেকে কোনো অংশে কম লাগছে না। এতে সাবিহার রাগ যেন তরতর করে বেড়ে গেল। কোমরে হাত রেখে বলতে লাগলো, আমাকে কোন দিক থেকে আপনার কাজের বেটি মতো লাগছে? সাবিহা রেগে কিছু বলতে যাবে, তাসফিয়া সাবিহার হাত চেপে ধরে কানের কাছে ফিসফিসিয়ে বলল, চুপ কর হতভাগী, আর কিচ্ছু বলিস না। নিজেও মরবি, সাথে করে আমাদেরও মারবি। সাবিহা চুপ হয়ে গেছে। এখন তার কাল রাতের করা ফুলের কথা মনে পড়ে গেছে। কোন মরণে যে কালকে বলতে গেলাম আয়ন চৌধুরী বউ আমি, এই জন্য অসভ্যটা আমার ওপর রেগে আছে। হায় আল্লাহ, দেশে কি ছেলের অভাব পড়েছিল আর কারোর বউ হতে পারিনি? এই খবিশের বউ কেন যে হতে গেলাম? চুপ করে আছো কেন তোমরা? চুপ করে থাকবো না তো কি করব? তোদের দেখলেই তো কথা গলায় আটকেই যায়। না, মানে আসলে কি মানে করছো? আপনারা আমাদের বাড়িতে হঠাৎ এলেন তোমাদের দেখতে এসেছি। কেন রে খব্বিশের দল? আমাদের কি রূপ গজিয়েছি যে দেখতে এসেছিস? জ্বালার শেষ নেই। কথাগুলো মনে মনেই থেকে গেল। আরাফের মুখের উপর বলতে পারল না। আরাফ মিহরিমার সামনে এসে দাঁড়ায়। মিহরিমার দিকে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলতে লাগে, মিহিরিমা সুলতানা, এই লোকে তোমাকে আরব চৌধুরীর সুলতানার মতো লাগছে। কথাটা কানে যেতেই মিহরিমার শরীরে এক অজানা শিহরণ বয়ে গেল। আরাফের নিঃশ্বাস মিহরিমার ঘাড় গলায় পড়ছে। আরাফ মিহরিমার দিকে একবার তাকিয়ে দূরে সরে যায়। মিহরিমা অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সামনের দিকে। অনেকক্ষণ আগেই আরাফরা চলে গেছে। ওরা যাওয়ার পর থেকে সাবিহা এক গালে হাত দিয়ে বসে আছে। তুই সেই থেকে ওভাবেই বসে আছিস কেন? তাহলে কি নাচবো? রাগ করছিস কেন? কি হয়েছে তোর?
সাবিহা, তাসফিয়া আর মিহরিমার দিকে একবার তাকায়। কাঁদছিস কেন? ওই আয়ান খুবই শয়তানের দাদা, আমাকে চুমু খেয়েছে। তাসফিয়া, মিহরিমা দুজনেই বিস্মরিত চাহনিতে সাবিহার দিকে তাকায়। কি? কিছুক্ষণ আগে। এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে দেখছো বুঝি? কই, না তো। এই যে মিস সাবিহা, তাবাসসুম, তোমাদের ওয়াশরুমটা কোন দিকে দেখিয়ে দাও। আসুন আমার সাথে। কেন রে, তোদের অত বড় বাড়িতে কি ওয়াশরুম নেই? যত সব। এই যে ওয়াশরুম। বাকি কথা বলার আগেই আয়ান সাবিহার হাত টেনে নিজের কাছে নিয়ে এনে গালে গভীরভাবে চুমু খায়। সাবিহার তো চোখ বেরিয়ে আসার উপক্রম। চুমু খেয়ে সাবিহার কানের কাছে মুখ নিয়ে নেশালো গলায় বলতে লাগলো। আয়ান চৌধুরীর 7টা না 5টা না, একটা মাত্র বউ তুমি। এটা শোনার পর থেকে সকাল সকাল এই মিষ্টিটা না খেয়ে অফিসে যেতে ইচ্ছে করছিল না। বলেই বেরিয়ে আসলো। সাবিহা ঠায় দাঁড়িয়ে আছে। কি বলে গেলেন উনি? ড্রয়িং রুমে এসে আরাবদের বলে, অফিসে যেতে হবে, চল এখন। যাওয়ার আগে আরাব, আহির, মিহরিমা আর তাসফিয়ার সামনে এসে দাঁড়ায়। মিহরিমা, তাসফিয়া ভয়ে ভয়ে তাকিয়ে আছে ওদের দিকে। আরাব পকেটে হাত ঢুকে মিহরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগে। আজ থেকে রেস্টুরেন্টে যাওয়া বন্ধ। তাহলে আমরা? বাকি কথা বলার আগে আরাব হাত জাগিয়ে থামিয়ে দেয়। তোমাদের যাবতীয় সব খরচ আমরা দেব। আসছে খবিস, আমাদের খরচ দিচ্ছে। আমার বউকেও বলে দিও, আর যা যা বলা হয়েছে সব যেন মনে থাকে। মিহরিমা, তাসফিয়া মাথা নাড়ায়, যার উত্তর হ্যাঁ। ওরা চলে গেল। ওরা যেতে মিহরিমা, তাসফিয়া স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সোফায় বসে পড়ে। সাবিহা? দুজনে দুজনের দিকে তাকিয়ে ভো দৌড় দিল। এসে দেখে সাবিহা গালে হাত দিয়ে বিছানার উপর বসে আছে। বর্তমান। কত বড় খবিস! দেখেছিস সাবিহাকে চুমু খেয়েছে? তোকে তো চুমু খেয়েছে, আর যাওয়ার আগে 3 শয়তান আমাদের ধমকাধমকি করেও গেছে। আচ্ছা, আমি এটাই বুঝতে পারছি না, তুই আয়ান চৌধুরীর বউ, এটা শোনার পর থেকে মানে কি? সাবিহা গাল থেকে হাত নামিয়ে করুণ চোখে মিহরিমা, তাসফিয়ার দিকে তাকায়। কাল রাতের ঘটনার শুরু থেকে সবটা বলল। সবটা শোনার পর তাসফিয়া সাবিহার পিঠে চাপড় মেরে বলতে লাগলো। শালি, তোর মাফিয়ার বউ হওয়ার খুব শখ হয়েছিল। নে, এখন হও বউ। তার মানে কাল রাতে আয়ান চৌধুরী ফোন দিয়েছিল, রাইট? সাবিহা আস্তে করে জবাব দিল। হুম। হল রুমের সোফায় বসে আরাব, আয়ান, আহি যার যার ল্যাপটপে অফিসের কাজ করছে। হল রুমের সোফায় বসে আরাব, আহি যার যার ল্যাপটপে অফিসের কাজ করছে। কাজ করতে করতে আয়ান গম্ভীর গলায় বলল, জুবায়ের আজকে জায়গায় বোমা ব্লাস্ট করানোর প্ল্যান করছে। আমরা থাকতে ওর প্ল্যান সাকসেস হবে না। বলে তিনজনে ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। আরাব জোরে চিল্লিয়ে গার্ডদের ডাকে। দুজন গার্ড হল রুমে প্রবেশ করে মাথা নিচু করে। গাড়ি বের করো। মিহরিমারা আজকে মেলায় ঘুরতে যাবে, তাই তিনজনে কালো রঙের শাড়ি পরেছে। চুল খোলা রাখা, 2 হাত ভর্তি কাচের চুড়ি। মিহরিমা চুড়িগুলো পরে উঠে দাঁড়িয়ে সাবিহার সামনে হাত ঝাড়া দিল, যার জন্য কাচের চুড়িগুলো ঝনঝন করে শব্দ হলো। মাশাল্লাহ, তাসপি আমাদের মহারানীকে তো আজকে চোখে চোখে রাখতে হবে রে। তাসফিয়া শাড়ি ঠিক করতে করতে জবাব দিল। কেন, কি হয়েছে? দেখা গেল আজকে মিহিরিমা কে কেউ তুলে নিয়ে গেল। যা, কি যে বলিস, আমাকে কেউ নেবে না, নিলে তোদের নেবে। তাসফিয়া মজার সুরে বলল। হ্যাঁ, সেটাই তো। আমরাও কি কম সুন্দর নাকি দেখতে? হুম হুম। বলে তিনজনে হ হ করে হেসে দিল। মিহরিমা তাড়া দিয়ে বলল, মজা করা অনেক হয়েছে, এখন জলদি রেডি হয়েন। তিনজন রেডি হয়ে বের হলো মেলার উদ্দেশ্যে। দুজন গার্ডস একটা লোককে ধরে রেখেছে, আর তার সামনে গম্ভীর মুখে আরাব, আয়ান, আহি দাঁড়িয়ে আছে। আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। তোকে কি করে ছেড়ে দেই বল? আমরা ঠিক সময় না এলে আজকে কত মানুষের জীবন যেত তার ধারণার বাইরে। লোকটা অনেক অনুরোধ করলো, কিন্তু কোনো কাজ হলো না। এক পর্যায়ে আয়ান লোকটার কপালে শুট করলো। লোকটা সেখানেই মৃত্যুবরণ করলো।
আরাবরা অনেকক্ষণ আগে জায়গায় উপস্থিত হয় এবং গার্ডসরা চারিদিকে খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পেয়েও যায় লোকটাকে। লোকটি ততক্ষণে বোমা ফিট করতে সক্ষম হয়নি, তার আগেই আরাবদের গার্ডসরা লোকটাকে ধরে ফেলে। মেলায় তিনজনে প্রত্যেকটা স্টল ঘুরে দেখছে। মিহরিমা, সাবিহা, তাসফিয়া তো চুরি প্রেমী, তারা কয়েক ডজন চুরি কিনেছে। অনেক তো ঘোরাঘুরি হলো, চল এখন বাড়িতেই যাওয়া উচিত। হুম, আগে ফুচকা খাবো, তারপর বাড়িতে যাব। মিহরিমার কথায় সাবিহা, তাসফিয়াও সায় দিল। তিনজন বের হয়ে রাস্তার সাইডে একটা ফুচকাওয়ালার দোকানে গেল। 3 প্লেট ফুচকা অর্ডার দিল। ওইদিকে দেখ, ওই ছেলেটাকে সেই মেলা থেকে দেখছি আমাদের ফলো করছে। সাবিহার কথায় ওরা দুজনে পিছনের দিকে তাকায়। দূরে লম্বা মতো একটা ছেলে ওদের দিকে তাকিয়ে আছে। মিহরিমা, তাসফিয়া তাকাতে ছেলেটা দাঁত কেলিয়ে হাত উঠিয়ে হাই দিল। মিহরিমারা কোনো পাত্তা দিল না। এর ভিতরে ফুচকা চলে এলো, ওরা খাবার শুরু করলো। মামা, আর একটু ঝাল দেন, ঝাল হয়নি। ফুচকা খেতে খেতে তাসফিয়া সাবিহার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাসফিয়াকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাবিহা বলে, কি হয়েছে, অমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? তোর কাণ্ড দেখছি, যত সব। ফুচকা খাওয়া শেষ করে বিল দিয়ে তিনজনে প্ল্যান করে আজ হেঁটে হেঁটে বাড়ি যাবে। প্রথমে সাবিহা রাজি ছিল না, কারণ ও 1 নম্বরে অলস। পরে মিহরিমা, তাসফিয়া জোরাজোরিতে রাজি হয়ে যায়। তিনজনে কিছুটা পথ গল্প করতে করতে এসেছিল। হঠাৎ তাসফিয়া দাঁড়িয়ে মিহরিমার উদ্দেশ্যে বলে, মিহিরিমা হয়ে যাক। তাসফিয়ার কথা মিহরিমা বুঝতে পারে, কিন্তু সাবিহার ওদের কথা মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হওয়ার কথা বলছিস? তাসফিয়া মিহরিমা কোমরে হাত দিয়ে রেখে ফ্যাশন শোয়ের মতো করে হাঁটছে, আর সাবিহা হাসতে হাসতে হাততালি দিচ্ছে। তাসফিয়া মিহরিমা কিছু দূরে যেয়ে থেমে যায়। ওদের সামনে একটা গাড়ি থামানো। সাবিহা ভুরু কুচকে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে এই মাঝরাতে কে গাড়ি দাঁড় করিয়ে রাখছে। হঠাৎ গাড়ি থেকে কাউকে বের হতে দেখে ওরা কিছুটা দূরে সরে দাঁড়ালো। গাড়ি থেকে আর কেউ না, আরাব, আয়ান, আহিরকে বের হতে দেখে ওদের ভয়ে গলা শুকিয়ে গেল। আরাব বের হয়ে সোজা মিহরিমার সামনে দাঁড়ায়। বাহ মেহরিমা সুলতানা, আপনি তো অনেক সুন্দর মডেলিং করতে জানেন। মিহরিমা চুপচাপ দাঁড়িয়ে আছে। তোমাদের দুজনকে তো মিস ইউনিভার্সের অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ওদের কথা শুনে মিহরিমা, তাসফিয়া ভালো করে বুঝে গেল এতক্ষণ গাড়ির ভেতরে বসে ওরা সব কিছু দেখেছে। লজ্জায় দুজনের মন চাচ্ছে মাটি ফাঁক করে ঢুকে যেতে, কিন্তু তা তো সম্ভব নয়। ওদের নয়, মিস ইউনিভার্সের অ্যাওয়ার্ড দেওয়া উচিত। তোমাকে কি দেওয়া উচিত? সেরা হাততালি দেওয়ার অ্যাওয়ার্ড। আয়নের কথা শুনে মিহরিমা, তাসফিয়ার প্রচুর হাসি পেল, কিন্তু ওরা ভয়ে হাসি আটকে রাখে। সাবিহা আয়নের দিকে তাকিয়ে বলল, আমি কি আপনার কাছে কোনো প্রকার অ্যাওয়ার্ড চেয়েছি? সাবিহার কথায় আয়ান থতমত খেয়ে গেল। সে একবার আরাফ আর আহিরের দিকে তাকায়। আয়নের অবস্থা দেখে আহিরের পেট ফেটে হাসি পাচ্ছে। আহির হাসি কন্ট্রোল করে মিহরিমার উদ্দেশ্যে বলে, কয়টা বাজে এখন? কোথায় গিয়েছিলে তোমরা? সবাই চুপ। এখন চুপ কেন? মাত্রই তো মুখ দিয়ে খই ফুটছিল। কয়টা বাজে এখন? আপনার চোখ নেই নাকি হাতে ঘড়ি নেই, কোনটা? হুম হুম, আয়ানের হাতের দিকে তাকিয়ে, হাতে তো ঘড়ি আছে, দেখে নিতে পারছেন না কয়টা বাজে? নাকি চোখে ছানি পড়েছে, কোনটা? কিছুটা রাগী কণ্ঠে বলল। মিহরিমার এমন কথা শুনে আয়ান আরাফের দিকে করুণ চোখে তাকালো। সাবিহা মিহরিমার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, চুপ কর শালি, ভুলে গিয়েছিস কাদের সামনে দাঁড়িয়ে আছি আমরা? সাবিহার কথায় মিহরিমা এবার বুঝতে পারে কথায় কি বলে ফেলেছে। সে এখন চুপ করে দাঁড়িয়ে আছে। কোথায় গিয়েছিলে তোমরা? সবাই আবারও চুপ। কথা কানে যাচ্ছে না? কোথায় গিয়েছিলে? মেলায় মেলায় গিয়েছিলাম। কার পারমিশন নিয়ে গিয়েছিলে? কারণ না। তাহলে কেন গিয়েছো? এমনি। এমনি এমনি চলে গেলে? তোমাদের কি বলা হয়েছিল? আমাদের কথা মতো চলতে হবে। বলা হয়েছিল কি? হ্যাঁ হয়েছিল, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ হয়েছিল, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন। ভুল যখন করেছো এবার শাস্তি ভোগ করো। শাস্তি? আরাব মিহরিমার একদম সামনে এসে দাঁড়ায়। আরাবকে নিজের এত কাছে দেখে মিহরিমা 2 কদম পিছিয়ে যায়। হ্যাঁ,
অনেক কঠোর শাস্তি। গাড়িতে পাশাপাশি বসে আছে মিহরিমা, তাসফিয়া, সাবিহা। আমি যাব না ওই খবিশগুলোর সাথে। মনে হচ্ছে তুই একা যাচ্ছিস, আর আমরা কনে যাত্রী হয়ে তোকে বিদায় দিচ্ছি। ওই সাবিহার বাচ্চা সাবি, ফাও কথা বলবি না একদম। বললে কি করবি? এক লাথি মেরে ওই আয়ান খবিশের গলায় ঝুলিয়ে দেব। সাবিহা তাসফিয়ার কথায় কোনো উত্তর দিল না। ওই মিহিরিমা, তুই ওই রকম প্যাঁচার মতো মুখ করে বসে আছিস কেন? সাবিহার কথা শুনে মিহরিমা রাগী চোখে সাবিহার দিকে তাকালো। পেঁচার মতো মুখ করে বসে থাকবো কেন? আজকে তো আমার বিয়ে, আমার তো খুশিতে লাফালাফি করা উচিত, তাই না? এমন করে বলছিস কেন? তাহলে কিভাবে বলবো তুই বল? চুপচাপ বসলেও দোষ, লাফালাফি করলেও দোষ। তোরাই বল কি করব আমি? থাক, তোর কিচ্ছু করতে হবে না। তুই যেমন বসা ছিলি ওই রকমই শান্তিতে বসে থাক। আর শান্তি, শান্তির কথা ভুলে যা। ওই খব্বিশগুলোর সাথে থাকলে তো আর কোনো শান্তিই থাকবে না। তাহলে কি করার আইডিয়া? চল এক্ষুনি পালিয়ে যাই। কোথায় পালিয়ে যাওয়া হচ্ছে? আহির গাড়িতে উঠতে উঠতে গম্ভীর গলায় বলে। কোথাও না, মজা করছিলাম। মজা বলে বেঁচে গেল, সত্যি হলে এক্ষুনি মেরে মাটি চাপা দিয়ে দিতাম। তাই বলে হাতের আঙ্গুল গানের স্টাইলে তাক করে তাসফিয়ার সামনে ধরে। তা দেখে তাসফিয়া ভয়ে কয়েকটা শুকনো ঢুক গেলে। আহির ড্রাইভ করছে। আহিরের পাশে সিটে আরাব, মাঝে সিটে মিহরিমারা, আর ওদের পিছনে সিটে আয়ান একাই বসে আছে। সবাই চুপচাপ, কেউ কোনো কথাই বলছে না। গাড়ি এসে থামে একটা বিলাসবহুল বাড়ির সামনে। মিহরিমারা আস্তে আস্তে গাড়ি থেকে নেমে যায়। ওদের আগে আরাবরা নেমেছে। এই বাড়িতে আগেও একবার আসা হয়েছে, কিন্তু ভালো করে দেখা হয়নি। বাড়িতে দুতলা বিশিষ্ট, উপরতলা অনেক বড় একটা বেলকনি। বেলকনির পাশেই একটা বাগান বিলাস গাছ, অনেক সুন্দর সুন্দর দেখতে। বাড়ির সামনে দুই পাশে নানান ফুলের গাছ, আর মাঝখানে রাস্তা। আরাব জোরে গাছদের ডাক দেয়। আরাবের ডাকে দুজন গার্ড এসে উপস্থিত হয়। ম্যাডামদের ভিতরে নিয়ে যাও। ম্যাডাম আসুন। মিহরিমারা গার্ডদের সাথে ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢোকার সাথে সাথে আরাবদের একটা বিদেশি কুকুর তেড়ে আসে মিহরিমার দিকে। কুকুরটি তেড়ে আসতে দেখে ভয়ে ওরা যেদিকে পারে সেদিকে দৌড় দেয়। কুকুরটি ওদের তাড়া করে। সাবিহা তাসফিয়া দৌড়ে গিয়ে ডাইনিং টেবিলের উপর উঠে পড়ে। আর মিহরিমা বেচারি না পেয়ে দরজা দিয়ে বের হওয়ার সময় কারো বুকের সাথে ধাক্কা লাগে। সামনে তাকিয়ে দেখে আরাবরা দাঁড়িয়ে আছে। এরই ভিতর কুকুরটি মিহরিমার অনেক কাছে চলে আসে। মিহরিমা ভয়ে আরাবকে জড়িয়ে ধরে। আমাকে বাঁচান, কুকুর আমার ভীষণ ভয় লাগে। শান্ত হও, ও কিছুই বলবে না। না না, ওকে সরান, আমার খুব ভয় লাগছে। আমি আছি তো। বলে মিহরিমাকে নিজের থেকে ছুটিয়ে টমি কুকুরের সামনে হাঁটু গেড়ে বসে আদর করতে থাকে। টমির একটাই দোষ, অচেনা কাউকে দেখলেই খেপে যায় আর তাড়া করে। ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। না ভাইয়া, আমার ভয় লাগছে। আয়ান একজন গার্ডসকে ডাক দিতেই সে এসে টমির গলায় শিকল দিয়ে বাহিরে নিয়ে যায়। ওরা সবাই হল রুমে ঢোকে। মিহরিমা তো আরাবদের হাত শক্ত করে ধরে আছে। আয়ান আর আহি চারিদিকে চোখ বুলিয়ে সাবিহা আর তাসফিয়াকে খুঁজছে। ডাইনিং টেবিলের দিকে চোখ যেতেই দেখে সাবিহা তাসফিয়া টেবিলের উপরে ওদের দিকে ভীতু দৃষ্টিতে তাকিয়ে আছে। নামো এখন, মহারানীর মতো আর বসে থাকতে হবে না। না, কুকুর চলে গেছে তো। যদি আবার আসে? আমি আছি তো। বলে তাসফিয়াকে ধরে নামায়। আয়ান ও সাবিহাকে নামিয়ে দেয়। আরাব মিহরিমার কোমরে আটকে ধরে নিজের সাথে ধরে রেখেছে। মিহরিমা আরাফের থেকে নিজেকে ছাড়ানোর জন্য নাড়াচাড়া করছে, কিন্তু আরাফের শক্তির কাছে হার মেনে গেল। খুব শখ ছেলেদের কমর দেখানোর। রাগী কণ্ঠে বলে মিহরিমার কোমরে নখের আঁচড়ে খামচি দিল। মিহরিমার ব্যথায় চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। পানি নিচে পড়ার আগেই আরাব ঠোঁট দিয়ে চুষে নেয়। রাগী কণ্ঠে বলতে থাকে, অকারণে এই চোখের পানি ঝরতে দেখতে চাই না। এই চোখের পানিও আরাব চৌধুরীর নামে ঝরবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। বলে মিহরিমাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে শব্দ করে দরজা বন্ধ করে। এতে মিহরিমা বুঝতে পারে আরাব খুব রেগে আছে।
মিহরিমা বিছনার উপর বসে পড়ে, কোমর খুব জ্বলছে, চোখের পানি হাতের উল্টো পিঠে বসে আলমারি থেকে মেরুন রঙের থ্রি পিস বের করে ফ্রেশ হতে চলে যায়। এটা আজ থেকে তোমার রুম। সাবিহা চুপচাপ দাঁড়িয়ে আছে, এদিক সেদিক তাকিয়ে রুমটা দেখছে। আলমারিতে তোমার প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবে। ফ্রেশ হয়ে 10 মিনিটের ভিতর নিচে আসো। সাবিহা শুধু মাথা নাড়ায়, যার উত্তর হে। আয়ান আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। কোন সাহসে শাড়ি পরে মেলায় গেছিলে? তাসফিয়াও চুপ। কি হলো, উত্তর দাও। তাসফিয়া কোনো কথাই বলে না, এতে আহিরের রাগ দ্বিগুণ বেড়ে যায়। আহির তাসফিয়া চুলের মুঠি শক্ত করে ধরে নিজের মুখের কাছে এনে বলতে থাকে, তোমার সাজগোজ শুধুমাত্র আমার জন্য, আর কারোর জন্য নয়। অন্য কারোর জন্য যদি হয়ে থাকে তাহলে আমি সবকিছু তছনছ করে ফেলবো। আহিরের এত শক্ত করে চুল ধরায় তাসফিয়ার ব্যথায় চোখের কোণায় পানি জমে আসে। আহির তা দেখে হাত আলগা করে দেয়। মুহূর্তে আহির তাসফিয়ার মুখে অনেক কাছে এগিয়ে যায়। আহিরকে নিজের এত কাছে এগিয়ে আসতে দেখে তাসফিয়ার হৃৎপিণ্ডে গতি দুগুণ বেড়ে যায়। আহির আস্তে করে তাসফিয়ার ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করে। হঠাৎ এমন হওয়াতেই তাসফিয়ার চোখ বড়সড় হয়ে যায়, শরীরের সমস্ত লোমকূপ দাঁড়িয়ে যায়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। তাসফিয়াকে ছেড়ে দিয়ে বলে রুম থেকে হন হন করে চলে যায়। তাসফিয়া ডেপ ডেপ করে চেয়ে থাকে আহিরের যাওয়ার পানে। আলমারি থেকে কালো রঙের থ্রি পিস নিয়ে ফ্রেশ হতে চলে যায় তাসফিয়া। ফ্রেশ হয়ে এসে আয়ানের সামনে দাঁড়ায়। তখনকার কথা মনে পড়তে লজ্জায় মুখ লাল বর্ণ ধারণ করে, মুখের সামনে পড়ে থাকা ছোট চুলগুলো কানের পিছনে গুঁজে দিয়ে মুচকি হাসে সে। তাসফিয়ার আহিরকে যে তার ভালো লাগে, সে প্রথম দেখাতেই ভালো লেগেছিল, কিন্তু সে তো মাফিয়া। ভালো লাগলেও প্রচুর ভয় পায় সে ওই মাফিয়া কিং আহির চৌধুরীকে। তাই তো এই ভালো লাগা মনে মনেই থেকে গেছে। কিছুটা মন খারাপ হয় তাসফিয়ার। তিনজনে ফ্রেশ হয়ে একসাথে বের হয়। সিঁড়ির কাছে দাঁড়িয়ে দেখে আরাপরা ডাইনিং টেবিলে বসে আছে। ওদের তিনজনকে উপরে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ান বলে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো। আয়ানের কথায় ওরা নিচে গিয়ে তিনজন পাশাপাশি বসে পড়ে। ওদের সামনে আরাফরা, মিহরিমার সামনে আরাফ, সাবিহার সামনে আয়ান, তাসফিয়ার সামনে আহির বসে রয়েছে। আরাফরা কোনো কথা না বলে ওদের প্লেটে খাবার সার্ভ করে। খাওয়ার যতটুকু ইচ্ছা ছিল, খাবারের চেহারা দেখে তা মরে গেল। মিহরিমারা বরাবরই আমিষ খেতে পছন্দ করে, আর এত পুরোই নিরামিষ। বুঝতে হবে কাদের বাড়িতে রয়েছে নিরামিষ খাবিস মাফিয়াগুলো, তো এইসবই খাবে। মিহরিমারা তো নাক ছিটকে খাবারের দিকে তাকিয়ে রয়েছে। এইভাবে তাকিয়ে রয়েছো কেন? খাওয়া স্টার্ট করো। বলছিলাম কি ভাইয়া, এইসব শাক পাতা তো গরু ছাগলে খায়, আমরা তো মানুষ। আয়ান চামচে করে খাবার মুখে নিবে। সাবিহার এমন কথা শুনে খাবার মুখে না নিয়ে প্লেট রেখে দিল। আয়ান রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সাবিহার দিকে। সাবিহা আস্তে করে আয়ানের দিকে তাকালো, দেখে ওর দিকে রাগী মুড নিয়ে তাকিয়ে রয়েছে। আয়ানের এমন রূপ দেখে সাবিহা বুঝতে পেরেছে ও ফুল জায়গায় ফুল কথা মুখ ফসকে বলে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে তাকিয়ে কি দেখছেন? আমার মুখে কি শাকসবজির গজিয়েছে নাকি? বাজে বকা বন্ধ করে খাওয়ার মনোযোগ দাও, ইডিয়েট। মেহরিমারা আরবদের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে অল্প অল্প করে খাচ্ছে। মূল কথা, ওদের এইসব ঘাস পাতা খেতে ইচ্ছে করে না। ওদের এসব কাহিনী আর চোখে আরবরা দেখতে দেখতে তাদের খাওয়া হয়ে গেছে। আয়ান খাওয়া শেষে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কি ব্যাপার, এখনো খাওয়া শেষ করতে পারোনি? সাবিহা আয়ানের কথা শুনে এক নজর তাকিয়ে প্লেটের দিকে তাকালো। আমরা কি তোদের মতো গরু ছাগল নাকি যে এইসব ঘাস পাতা গপ গপ করে খাবো? আয়ান, বুঝতে পারছিস না ম্যাডামদের আমাদের হাতে খাবার শখ জেগেছে, তাই তো এখনো শেষ করতে পারেনি। ও আচ্ছা, তো আগে বলবা না তোমরা আমাদের হাতে খেতে চাও? আসো খাইয়ে দেই। বলে তিনজনে উঠে গিয়ে মিহরিমারা একসাথে বলে উঠল, না না, আমরা নিজেরাই খেতে পারবো। তাড়াতাড়ি খাওয়া শুরু করলো। নিঃশ্বাস বন্ধ করে ঘাস পাতা গিলছে। অবশেষে অনেক কষ্টে খাওয়া শেষে সিঁড়ি বেয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ করে তিনজনের রুমে আসে। মিহরিমা আর সাবিহা তো সিঁড়িতে রেস্ট করতে করতে উঠছে। 3-4 বেলার খাওয়ার মনে হয় আজকে মাফিয়া খবিশগুলো ওদের এক বেলায় খাইয়েছে। ওরা যেতে আরবরা হাসতে হাসতে গড়াগড়ি খায়। উপর থেকে ওদের হাসির শব্দ শুনে মিহরিমার গা জ্বলে ওঠে।
কারণ ওরা ভালো করে বুঝতে পেরেছে খবিশরা কেন হারছে। দেখলি আমাদের এভাবে ঘাস পাতা খাইয়ে এখন কিভাবে রাক্ষসের মতো হাসছে। ধৈর্য ধর, সময় আসবে আমাদেরও। ওই খবিশ মাফিয়াগুলোকে যদি লাফিয়া না বানাই তাহলে আমার নামও সাবিয়া তাবাসুম না। মিহরিমার অনেক ঘুম পাচ্ছে, তাই সে শুয়ে পড়ে। তাসফিয়াও তার রুমে গিয়ে শুয়ে পড়েছে। সাবিহা রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাচ্ছে। আলচু রাস্তাতে ব্যস্ত। হঠাৎ পিছন থেকে কেউ সাবিহাকে জড়িয়ে ধরায় সাবিহা এক প্রকার হয়ে লাফিয়ে ওঠে। আমি আয়ান, ভয় পেও না। সাবিহার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে। আয়নের কণ্ঠস্বর কানে যেতেই সাবিহা কিছুটা শান্ত হয়। আয়নের দিকে এক দৃষ্টি স্থির করে। হ্যাঁ, আয়ানকেই দেখা যাচ্ছে। সাদা শার্ট, কালো জিন্স পরা, চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। সাবিহা আয়নায় আয়ানের প্রতিবিম্ব দেখে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। দেখা হলো? সাবিহার কানের কাছে মুখ নিয়ে বলে। সাবিহা চমকে উঠে আয়ানের দিকে তাকায়। আপনি আপনি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাওয়ার কিছুই নেই, এখানে আমি ছাড়া আর কেউ আসবে না। বলে সাবিহা দু কাঁধে হাত রেখে পুরোপুরি নিজের দিকে ঘুরিয়ে সাবিহাকে জড়িয়ে ধরে। সাবিহারও কি হলো সে বুঝতে পারলো না। আবেশে চোখ বুজে ফেললো। কেন জানি আয়নের বুকে ওর শান্তি লাগছে। ঘুমাবে না? হুম। ওকে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। বলে সাবিহার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর নিজের রুমে চলে যায়। আর সাবিহা ও বিছানায় কম্বল গায়ে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমায়। আর ওর নাক ডাকা তো আছেই, না জানি আয়ান কি করে ওর পাশে ঘুমাবে। রাত 2:45। মিহরিমার ঘুমের ভিতর মনে হচ্ছে কেউ ওকে খুব কাছে থেকে দেখছে। মিহরিমা কিছুটা নড়ে চেড়ে ওঠে। না, এখনো মনে হচ্ছে কেউ ওকে দেখছে। মিহরিমা চোখ খুলে তাকে দেখে সামনে কালো কিছু একটা বসে রয়েছে। এটা দেখা মাত্রই সে চিৎকার দিতে যাবে, তখনই কালো ছায়াটি মিহরিমার উপর আধশোয়া হয়ে মিহরিমার মুখ চেপে ধরে। মিহরিমা তো ভয়ে মুখ দিয়ে শব্দ করছে। আমি আরাফ, প্লিজ চিৎকার করো না। চেনা পরিচিত কণ্ঠ শুনে মিহরিমা থেমে যায়। আরাফ মিহরিমার মুখের উপর থেকে হাত সরিয়ে নেয়। মিহরিমা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলতে থাকে। আপনি এখানে কেন? তোমাকে দেখতে এসেছি। বলে উঠে যায়। মিহরিমা উঠতে গিয়ে আরাফের মাথার সাথে ধাক্কা খায়, যার ফলে আরাফের হাত ফসকে গিয়ে তার সামলাতে না পেরে মিহরিমার উপর আবারও পড়ে। কিন্তু এবার ঘটে অন্য কাহিনী। পড়ে গিয়ে আরাফের ঠোঁট মিহরিমার ঠোঁটে স্পর্শ করে। এমন হওয়ায় মিহরিমার তো চোখ বেরিয়ে আসার উপক্রম। ভুলবশত কিস হওয়ায় আরাফ মিহরিমাকে আরও ডিপলি কিস করে। মিহরিমা আরাফের চুল খামচে ধরে। এভাবে কিছুক্ষণ থাকার পর আরাফ মিহরিমাকে ছেড়ে উঠে চলে যায়। মিহরিমা তো হা হয়ে তাকিয়ে আছে। কি ভেবেছিলে অন্য কিছু হবে? আরাফ অনেক ভদ্রলোক। সকালে ঘুমের ভিতর তাসফিয়া পাশ ফিরে শুয়ে হাঁটতে হাঁটতে কোলবালিশ খুঁজে। লম্বা কিছু একটা পেয়ে মনে করে সাবিহা, তাই ভেবে জড়িয়ে ধরে বলতে থাকে। সাবিহা, তুই এত শক্ত হলি কবে? যাই হোক, আমার কোলবালিশের কাজ হলেই চলবে। আমাকে কি তোমার কোলবালিশ মনে হচ্ছে? পুটুরানি কণ্ঠস্বর শুনে তাসফিয়ার ঘুম উঠে গেল। চোখ মেরে তাকিয়ে দেখে ও সাবিহাকে নয় আহিরকে জড়িয়ে ধরে আছে। আপনি এখানে? গুড মর্নিং। আমাকে কি তোমার সরকারি কোলবালিশ মনে হয়, যে যখন চাইবে জড়িয়ে ধরবে, আবার যখন চাইবে ছেড়ে দিয়ে দূরে সরে যাবে? আহিরের কথা তাসফিয়ার মাথার উপর দিয়ে গেল। মানে আপনি আমার রুমে কেন? আপনি আমার রুমে না এলে তো কোলবালিশ মনেই করতাম না। আহির উঠে তাসফিয়ার সামনে দাঁড়িয়ে তাসফিয়ার দিকে খানিক ঝুঁকে বলে। ভাগ্যিস এসেছিলাম, নয়তো এত সুন্দর মুহূর্ত মিস করে যেতাম। বলে চলে গেল। আহিরের কথায় আগাগোড়া কিছুই বুঝতে পারল না তাসফিয়া। ভাগ্যিস এসেছিল মানে? আর কি মিস হয়েছে তো? কিছুক্ষণ ভাবার পর তাসফিয়া আটকে উঠে দু হাত দিয়ে মুখ চেপে ধরে। ও আল্লাহ, আমি আবার কিচ্ছু করিনি তো? আর যদি করেই থাকি, এখন আমি মুখ কিভাবে দেখাবো? খবিশের বাচ্চা, তোরই আমি দেখেই ছাড়বো। ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছে সবাই। আর আপনারা দ্রুত খেয়ে উঠে যায়। আমরা অফিসে যাচ্ছি, এই প্লেট খালি করে তারপর উঠবা এখান থেকে। নিজেদের খেয়াল রেখো।
বলে মিহরিমার কাছে গিয়ে ঝুঁকে মিহরিমার গালে একটা কিস করে হাঁটা দেয়। মিহরিমা তো হতভাগ। এই খব্বিসটার কি লজ্জা শরমও নেই? আয়ান আহির মিটমিট করে হাসছে। ওরাও সবাইকে বিদায় জানিয়ে বের হয়ে গেল। তিনজনে হল রুমে সোফায় বসে রয়েছে। তাসফি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অনেক বোর লাগছে আমার। আমারও। এই খবিশ মাফিয়াগুলোর সাথে থাকলে বোর তো হবই। হাতের নখ কামড়াতে কামড়াতে নিজেই হলো আস্ত বড় একটা খবিশ, আবার আয়ানকে নাকি খবিশ বলে। আমারও কিছু ভালো লাগছে না, চল কিছু একটা গেম খেলি। তা মন্দ হয় না, তবে কি গেম খেলবি? তাসফিয়া লাফ দিয়ে বলে উঠল, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তাসফিয়া লাফ দিয়েই বলে উঠল, ট্রুথ অর ডিয়ার খেললে কেমন হয়? ট্রুথ অর ডিয়ারের কথা উঠতেই মিহরিমা সাবিহা একে অপরের মুখের দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দিল। মিহিরিমা, আমি যেটা ভাবছি তুইও কি তাই ভাবছিস? মিহরিমা সাবিহার দিকে তাকিয়ে এক চোপ টিক দেয়। সাবিহা বুঝে যায়। তাসফিয়া বোকার মতো প্রশ্ন করে, আচ্ছা, তোরা দুটো কি খিচুড়ি পাকাচ্ছিস বলতো? সময় এসে গেছে মাফিয়া খবিশগুলোকে জব্দ করার। এবার ওদের মজা বোঝাবো। কাগজে ডিয়ার লিখে একটা পাত্রে রাখছে মিহরিমা, তাসফিয়া, সাবিহা। ডিয়ারগুলো অনেকটা এক ধরনের। মমতাজের গান গেয়ে নাচতে হবে, লুঙ্গি পরে লুঙ্গি ডান্স করতে হবে, আরও আছে। লেখা শেষে তিনজনে সেগুলো পাত্রে সুন্দর করে গুছিয়ে রাখে, আর একটা কাঁচের বোতল রেডি রাখে। সব তৈরি, মাফিয়াগুলো আসলেই নাটক শুরু করবি। মিহরিমার কথায় সাবিহা তাসফিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ায়। কিছুক্ষণ পর বাইরে থেকে গাড়ির হরন পেলে মিহরিমারা বুঝে যায় খবিশগুলো এসেছে। সাবিহা দ্রুত সোফা থেকে উঠে ফ্লোরে মিহরিমা তাসফিয়ার পাশে বসে পড়ে। মেরিমা, বোতল ঘোরানো শুরু কর। মিহরিমারা বোতল ঘোরাতে প্রথম বোতল গিয়ে সাবিহার সামনে থামে। ট্রুথ অর ডেয়ার? অবশ্যই ট্রুথ। সবাইকে প্রশ্ন আমিই করব। সাবিহা, তুই আমাদের দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসিস? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই দুজনকে ভালোবাসি। কি হচ্ছে এখানে? বাড়ির ভিতর প্রবেশ করতে করতে আরাফ, আয়ান আর রাহির। মিহরিমা সাবিহার হাতে চিমটি কাটে। সাবিহা মিহরিমার দিকে তাকায়। মিহরিমা চোখ দিয়ে কিছু একটা ইশারা করতে সাবিহা বলতে থাকে, একটা গেম খেলছিলাম। ওয়াও, গেম? কি গেম খেলছো? ট্রুথ অর ডিয়ার। গুড, খেলো। আপনারা খেলবেন আমরা এসব খেলি না। নাকি পারেন না? আয়ান রাগে দৃষ্টিতে তাকালো সাবিহার দিকে। কিছু বলতে যাবে তার আগেই, প্লিজ ভাইয়া। ওকে। আর তুমি কি যেন বললে? পারি না? ওয়েট করো, আসছি আমরা। গম্ভীর গলায় বলে আরিফরা যার যার রুমে চলে গেল। দেখা যাবে। আরাফরা ফ্রেশ হয়ে এসে মিহরিমাদের পাশে বসে। ওরা আসতেই খেলার কেমন নিয়ম করছে তা ওদেরকে বুঝিয়ে দেয় মিহরিমারা। খেলায় কোনো ট্রুথ অপশন নেই, শুধু ডেয়ার। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে মিহরিমা বোতল ঘোরালো। বোতল নিয়ে আহিরের সামনে থামে। তাসফিয়া মনে মনে খুবই খুশি হয় এতে। এর ভিতর থেকে একটা চিরকুট উঠান। একটা বড় কাঁচের পাত্র আহিরের সামনে ধরে। আমাদের মান সম্মান রাখে। গম্ভীর গলায় বলে সাবিহার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। হার মান, একটু পরেই তোদের মান সম্মানের ফালুদা হয়ে যাবে। আহির গম্ভীর ভাব নিয়ে একটা চিরকুট উঠায়। চিরকুটটা খুলে আহিরের অবস্থা খারাপ। পুরো কুচকে চিরকুটের দিকে তাকিয়ে আছে। কি লেখা আছে ভাইয়া? আয়ান আহিরের হাত থেকে চিরকুটটা নিয়ে পড়তে থাকে। তেতো করলার রস প্লাস কাঁচা ডিমের জুস খেতে হবে। বলে আয়ান বমি করার মতো করতে থাকে। আয়ান আরাফ আহিরের দিকে তাকালো। আহির গম্ভীরভাবে বসে রয়েছে, কোনো কথাই বলছে না। পারবেন এগুলো খেতে? মেহেরিমা, নিয়ে আয়। আহির তাজপিয়ার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু তাতে তাজপিয়ার কিছুই যায় আসে না। মিহরিমা আগে থেকেই করলা কাঁচা ডিমের জুস তৈরি করে রেখেছিল, তাই বেশি দেরি হলো না আনতে। ভাইয়া নিন, খেয়ে ডেয়ার পূরণ করুন। কাঁচের প্লাস্টিক আহিরের সামনে ধরে টেডি স্মাইল দিয়ে বলল মিহরিমা। আহির কোনো কথা না বলে মিহরিমার হাত থেকে গ্লাসটা টান দিয়ে নিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে তেতো করলার জুসটা খেয়ে নিল। মিহরিমাদের তো পেটের ভিতর মুড়িয়ে বমি হাসার মতো অবস্থা।
আরেক দিক থেকে হাসি পাচ্ছে। আহিরকে কিছু একটা হলেও শায়েস্তা করতে পেরেছে তারা। আমি বেশ বুঝতে পারছি এগুলো তোমাদের প্ল্যান। সুইটহার্ট, এর শাস্তি আমি তোমাকে পরে বোঝাবো। বলেই মনে মনে বাঁকা হাসি দেয়। আবারও খেলা শুরু হলো। এবার বোতল ঘোরালো আহির। বোতল গিয়ে আয়নের সামনে থামে। আয়নের সামনে থামতে মিহরিমারা মনে মনে আবারও শয়তানি হাসি দিল। আয়ান যে চিরকুট উঠায় তাতেই লেখা ছিল মেয়েদের স্টাইলে ডান্স করতে হবে। আয়ানের এমন ডেয়ার পড়ায় মিহরিমারা হেসে গড়াগড়ি খায়। আয়ান কটমট করতে করতে অনেক কষ্টে নেচে গিয়ে বসে পড়ে। রাগের মাথায় ফেটে যাচ্ছে। এবার আয়ান বোতল ঘোরায়। বোতল গিয়ে মিহরিমার সামনে থামে। মিহরিমা তো মুখ চুপসে যায় এটা দেখে। আরাপ ঠোঁট বাঁকা করে হাসি ঝুলিয়ে চিরকুটের পাথরটা মিহরিমার সামনে ধরে চোখ দিয়ে নিতে ইশারা করে। মিহরিমারা চিরকুট উঠানোর জন্য হাত বাড়ায়, কিন্তু তার হাত কাঁপছে। এত কাঁপাকাঁপি করলে হবে মিহিরিমা সুলতানা? মিহরিমারা আরাফের দিকে এক নজর চেয়ে দ্রুত একটা চিরকুট উঠিয়ে নেয়। মিহরিমারা চিরকুটটা খোলার আগেই আরাফ মিহরিমার হাত থেকে চিরকুটটা কেড়ে নিয়ে নিজে খুলে পড়তে থাকে। বাড়ির সব কাজ করতে হবে। এটা শুনে মিহরিমা করুণ চোখে সাবিহা তাসফিয়ার দিকে তাকায়। এভাবে তাকিয়ে লাভ নেই, এখন তো সম্ভব নয়। কাল সকালে তোমার ডেয়ার পূরণ করতে হবে। বাড়ির সব কাজ তুমি করবে, মনে থাকে যেন। আর না করলে অনুশাস্তি পেতে হবে। এবার মিহরিমা বোতল ঘোরায়। বোতল গিয়ে তাসফিয়ার সামনে থামলো। এটা কি লিখলো? আমি তো লিখিনি। তাহলে এই মিহিরিমা সাবিহা লিখেছে মনে হয়। শয়তান চিমড়ি। কি লেখা আছে? তাসফিয়া কাগজটি সকলের সামনে তুলে ধরে। সাবিহা জোরে জোরে পড়তে থাকে। জড়িয়ে ধরে প্রপোজ করতে হবে। সাবিহা মিহিরিমা তো বড় সড়ো শখ খেলো। নাও, শুরু করো। আমি এখনই কোন বিপদে পড়ে গেলাম আল্লাহ। কি হলো, শুরু করো। এটা না করলে এর চেয়ে আরো বড় শাস্তি পেতে হবে। আহিরের তো মনে মনে সেই আনন্দ লাগছে। তাসফিয়া ধীরে ধীরে আহিরের কাছে এগিয়ে যায়। এভাবে জড়িয়ে ধরাতে তাসফিয়ার অস্বস্তি বোধ হচ্ছে। তবুও ডেয়ার অনেক কষ্টে আহিরকে আলতোভাবে জড়িয়ে ধরে। ভালো করে ধরো, আরো শক্ত করে জড়িয়ে ধরো। দুষ্টু হেসে তাসফিয়া কটমট দৃষ্টিতে তাকালো আহিরের দিকে। সুইটহার্ট, এইভাবে তাকিও না, বুকে এসে লাগে। আমরা চোখ বন্ধ করে আছি, সমস্যা নেই। নাও, বাকিটা সম্পন্ন করো। আই তাই? তারপর? আই লাভ ইউ। হতে পারে এটা ডিয়ার, তবে এটা আমার মনের কথা। আই লাভ ইউ আহির। শুনতে পাইনি। তাসফিয়া রাগের দৃষ্টিতে তাকিয়ে আহিরকে ছেড়ে চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। তাসফিয়া বোতল ঘোরায়। আমার দিকে যেন না থামে, আমার দিকে যেন না থামে। চোখ বন্ধ করে মনে মনে বলছে। চোখ খুলে দেখে বোতল ওর দিকেই থেমে রয়েছে। চিরকুট হাতে নিয়ে চুপ করে বসে রয়েছে সাবিহা। কি পড়েছে সবাইকে বলো। সাবিহা চুপ করে আছে। কি রে, কথা বলছিস না কেন? আয়ান সাবিহার হাত থেকে চিরকুটটা নিয়ে পড়তে থাকে। কিস করতে হবে? এসব তো আমি লিখিনি তাহলে। আল্লাহ, এসব এই খবিশটাকে আমার কিস করতে হবে? ছি ছি। মিস সাবিহা, ডেয়ার পূর্ণ করো। না করলে হয় না? না হয় না। কিস না করলে এর চেয়ে বড় কিছু করতে হবে। এখন ভাবো, কোনটা করবে, কিস নাকি অন্য কিছু? সাবিহার তো আয়ানের হাসি দেখে গা জ্বলে উঠল। সাবিহা একটা জোরপূর্বক হাসি দিয়ে না না, কিসই করছি। আয়ান পাশ ফিরে সাবিহার দিকে নিজের গাল এগিয়ে দেয়। সাবিহা চোখ বুজে আস্তে আস্তে আয়ানের গালে কিস করার জন্য এগিয়ে আসছে। যখনই সাবিহা আয়ানের গালে কিস করবে, আয়ান সাবিহার দিকে তাকিয়ে পরে আর সাবিহার ঠোঁট আয়ানের গালে স্পর্শ না করে আয়ানের ঠোঁটে স্পর্শ করে। সাবিহা তো চোখ বড় সড়ো হয়ে যায়। দ্রুত আয়ানের পাশ থেকে সরে গিয়ে রাগী দৃষ্টিতে তাকায় আয়ানের দিকে। এটা কি হলো? যা হওয়ার তাই হলো। আয়ান, তোরা হয়তো ভুলে যাচ্ছিস, এখানে আমরাও উপস্থিত আছি। মিহরিমা তাসফিয়া তো হুঁশ জ্ঞান নেই। চোখের সামনে এই দৃশ্য দেখে ওরা হা হয়ে চেয়ে রয়েছে আয়ান সাবিহার দিকে। এভাবে হা করে কি ভাবছো? কিছুই না। কিছু তো ভাবছিলে। ও আচ্ছা, আমাকে নিয়ে ভাবছিলে? একদমই না। তুমিও কি আমাকে নিয়ে ভাবছো? তাসফিয়া রাগী দৃষ্টিতে আহিরের দিকে তাকিয়ে সেও হাঁটা দিল। আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। যা বাবা, আমি কি করলাম? যা করার তো তুমিই করলে। আমি কি করেছি? কিস তো তুমিই করলে।
সাবিহা কিটমিট দৃষ্টিতে তাকিয়ে হাঁটা দিল। সাবিহা যেতে আরাফরা ঘর কাঁপিয়ে হাসতে হাসতে গড়াগড়ি খায়। এদিকে অদার হাসির শব্দ শুনে সাবিহার ভীষণ লজ্জা লাগছে আরাফ আহিরের সামনে এমন একটা কাণ্ড হওয়ার জন্য। খবিশের বাচ্চা আয়ান, তোর নয় লজ্জা সরম নেই, আমার তো আছে। দূর, ভালো লাগে না। এই মুখ আমি কাউকে দেখাবো না বলেই 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরি। এসব কে লিখেছে? আমিও তো সেটাই ভাবছি। তাসফিয়া তুই? আরে আজব তো, আমি কেন এসব লিখবো? তুই লিখেছিস? এইসব উদ্ভট কাজ তোর ছাড়া আর কারোর হতে পারে না। শয়তান খবিশ চিমড়ি, আজে বাজে কথা বলবি না একদম। চুপ কর। এগুলো যে আমাদের ভেতর কেউ লেখেনি সেটা আমার খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু এগুলো লিখলো কে? আমরা লিখেছি। কারো কণ্ঠ পেতে সবার দৃষ্টি দরজার দিকে যায়। আরাফরা দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে, তাদের মুখে লেগে রয়েছে বাঁকা হাসি। আপনারা? আমাদের শায়েস্তা করতে চেয়ে নিজেরাই শায়েস্তা হয়ে গেলে। আপনারা কিভাবে লিখলেন? এত জানতে হবে না, তোমাদের এত ছোট মাথায় এসব ঢুকবে না। মিহরিমারা সবাই চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর তুমি কাল সকাল থেকে বাড়ির সব কাজ করবে, কারো হেল্প নিতে পারবে না, সব তোমার একাকেই করতে হবে। শুনে মিহরিমার গলা শুকিয়ে গেল, কারণ ওই কখনো এই কাজ করবে না। কিন্তু কিছুই করার নেই, অন্যের জন্য কুয়া খুললে যে তাতে যে নিজেকেই পড়া লাগে। মিহরিমারও তাই হয়েছে। আরাফরা আজকে অফিসে যাবে না, বাড়িতেই থাকবে। এটা শোনার পর থেকে মিহরিমার রাগে মাথা ফেটে যাচ্ছে। কোথায় ভাবলাম খব্বিশগুলো অফিসে গেলে কাজে ফাঁকি দেব, তার হচ্ছে না। সবই তো ফাঁকা কাগজ। মিহরিমা সাবিহাকে এক পলক তাকিয়ে কিচেনে চলে গেল আরাবদের জন্য কফি বানাতে। কফি বানানো শেষে কাফে ঢালতে ঢালতে আগের দিন একজন সার্ভেন্টের মুখে শুনেছিলাম খব্বিশগুলো নাকি সুগার ছাড়া কফি খায়, এই জন্যই ওর মুখ থেকে মিষ্টি কথা বেরই হয় না। দাঁড়া, খব্বিশ আজকে তোকে এত মিষ্টি খাওয়াবো যে তেতো কথা সারা জীবনের জন্য ভুলেই যাবি। বলে একটা কফিতে বেশ করে চিনি দিল। ট্রে হাতে নিয়ে বের হতে সাবিহা তাসফিয়ার মুখোমুখি হয়। মিহরিমা একটা কাপ সাবিহার হাতে আর একটা তাসফিয়ার হাতে ধরিয়ে দেয়। সব আমি একা কেন করব? এই দুটো ওই 2 খব্বিশকে দিয়ে আয়। সাবিহা তাসফিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে আরাফের রুমে পা বাড়ায়। সাবিহা তাসফিয়া একে অপরের দিকে এক পলক তাকিয়ে তারাও হাঁটা দিল। কফির মগ হাতে আরাফের রুমের সামনে দাঁড়িয়ে আছে মিহরিমা, ঘন ঘন 2টা নিঃশ্বাস নিয়ে। খব্বিশের বাচ্চা আসবো? মনের কথা মনেই থেকে গেল। দরজায় নক করে আসবো? ভেতর থেকে কোনো জবাবই এলো না। মিহরিমা আস্তে করে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। মানে দরজা আগে থেকেই খোলা ছিল। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে বিছানার দিকে নজর যেতেই দেখে আরাফ এখনো শুয়ে আছে। মিহরিমা কফির মগটা টি টেবিলের উপরে রাখে, আরাফের দিকে কিছুটা ঝুঁকে ডাকতে থাকে, এই যে শুনছেন আপনার কফি। আরাফদের কোনো সাড়া শব্দ নেই। আরো কয়েকবার ডাক দিল, তাও সাড়া দিল না। উঠতে হবে না, কফি রেখে যাচ্ছি, খেয়ে নিয়েন বলে উঠে চলে যেতে যাবে। তখনই আরাফ মিহরিমার হাত ধরে হেঁচকা টান দেয়। মিহরিমা আরাফের বুকের উপরে গিয়ে পড়ে। সামনের ছোট চুলগুলো সব চোখ মুখের উপর আছড়ে পড়ে। আরাফ সযত্নে সেই চুলগুলো মিহরিমার কানের পিছনে গুজে দেয়। আরাফ মিহরিমাকে নিজের বুকের সাথে মিশিয়ে রাখে। মিহরিমা ওঠার জন্য ছটফট করছে, কিন্তু আরাফের সুঠাম দেহের কাছে হার মেনে যায়। ছটফট করে কোনো লাভ হয় না। এসব কি হচ্ছে? ছাড়ুন আমাকে। ছাড়বো না।